যে টাকা মানেই মনে হয় খারাপ লোক, টাকা মানেই মনে হয় খারাপ লোক। অথচ এই বিষয়টা কিন্তু ঠিক না। আজকে থেকে 10 বছর আগে আপনি যা পড়ে যা নিয়ে সন্তুষ্ট ছিলেন তাতে আপনি আর এখন সন্তুষ্ট থাকতে পারেন না। অনেক জায়গায় আছে একটা ব্যবসায়ীকে ছেলের বিয়ে দিবে না, কিন্তু চাকরিজীবী হলে ছেলের বিয়ে দিবে। যে আমরা বেশি খেলেই সমস্যা হয় আমাদের, যে আমাদের যখন ভালো লাগে না তখন আমাদের মনে হয় কিছু একটা করি। তাহলে কি করি? খরচ করি। আর যদি কেউ ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলেন, তার থেকে বড় পাগল বাংলাদেশে এক্সিস্ট করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকটা একটু ডিফারেন্ট ধরনের টপিক। আমি তো ভাবছিলাম লোকজন আরো একটা সময় মনে হয় চলে আসবে। তো এমন হইতে পারে রিস্টার্ট ইউরসেলফের সাথে যারা চলে ফিরে এদের হয়তো টাকার অত লোভ নাই মনে হচ্ছে, তাই না? টাকার কথা বলেও মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বেসিক্যালি আমাদের যে এই প্রোগ্রামগুলো ROI কানেক্ট, এগুলো আসলে পাওয়ার্ড বাই রকমারি, এবং আমরা প্রতি মাসে এই প্রোগ্রাম একটা করে করছি। এই ভেন্যু এবং এটার অলমোস্ট সব লজিস্টিক্স, এই যে এত সুন্দর ক্যামেরা রেকর্ড, এগুলো সবই আমাদের রকমারির বন্ধুরা ম্যানেজ করছে। সাদি আছে এখানে। সো রকমারির জন্য আমরা একটা জোরে হাততালি দিতে পারি। আমরা কি জানি রকমারি কি বিক্রি করে? এটা তো রকমারির লোকরা বলতেছে। রকমারি বলতে সবাই বই বুঝে। আমিও কিছুদিন আগ পর্যন্ত বই বুঝতাম, কিন্তু এখন কিন্তু তারা সুপার শপ টপ অনেক কিছু, আমি ওনাদের সাথে কিছু কাজ করি এখন, যেহেতু অনেক কোম্পানির সাথে কাজ করি, তো আমি খুবই অবাক হলাম যে দে সেল আ লট অফ থিংস, অলমোস্ট সব কিছুই পাওয়া যায়। সো আপনারা অবশ্যই কিনবেন। তারা এত সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে, আমরা যদি না বললি তো কেমন হয়? ঠিক আছে। ও তাছাড়া ডিসকাউন্ট কোডও দিচ্ছে মিশো। আর তো না কেনার কোনো কারণ নাই। হ্যাঁ, ও বুকমার্কও আছে। ওকে, অনেক কিছু দিয়ে দিছে। আচ্ছা, আর আমরা তো রিস্টার্ট ইউরসেলফ আমাদেরকে জানেন আপনারা। আমরা অনেক বছর ধরে কাজ করছি। এখন আমি ফুল টাইম রিস্টার্ট ইউরসেলফের জন্য কাজ করছি, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ, এবং ভালোই যাচ্ছে সবকিছু। আমাদের টিমের জন্য একটা হাততালি দিতে পারেন রিস্টার্ট ইউরসেলফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আজকের একটু আমি হাই লেভেলে আপনাদেরকে সময়সূচি বলে দিই। ওনারা আপনাদেরকে বলেছেন, তবুও বলছি। আমরা 3:30টায় শুরু করেছি। 5:15 নাগাদ বা ম্যাক্স টু ম্যাক্স 5:30, যদি একান্ত টাইমের ক্রাঞ্চ হয়, আমি হয়তো ততক্ষণ পর্যন্ত মাইক্রোফোন হোল্ড করব, এর বেশি না। এর আগেই আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব, বিকজ আমরা আসরের নামাজটা পড়বো সবাই একসাথে এখানেই পড়বো। আপু যারা আছেন তারা আই থিঙ্ক দোতলায় মনে হয় নামাজের জায়গা আছে তাদের, আর আমরা ছেলেরা এখানে পড়ে ফেলতে পারবো। আর নামাজের পর আপনাদের মধ্য থেকে আমরা আবার অনেকের কথা একটু শুনতে চাই, যে আপনাদের কেমন লাগছে। ওভারঅল রিস্টার্ট ইউরসেলফ সম্পর্কেও বলবেন, এবং আজকের যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আমরা যা বলতেছি সেটা থেকে আপনারা কতটুকু শিখলেন সেটাও আমরা আসলে একটু জানতে চাই, এবং এটা আমরা রেকর্ড করব এবং আমরা আবার এটা পরে প্রচার করব, যাতে আরো মানুষ উপকৃত হতে পারে। তাহলে আপনারা যারা যারা বলতে চান আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারেন এখন থেকে, যখন যেটা মনে হয়। ঠিক আছে, আমাদের সময় লিমিটেশন নাই, বাট আমরা মাগরিব অর্থাৎ 6:05 মাগরিব হয়, আমরা 6:05 মধ্যে শেষ করব। চাইলে আপনারা মাগরিব এখানে পড়েও যেতে পারবেন, অথবা যদি বাইরে বের হয়ে পড়তে, আমি রেকমেন্ড করি এখানে মাগরিব পড়বেন। সময় নিয়ে কি আপনাদের কোনো অস্বস্তি বা আপত্তি আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব এটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কেন এটাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা নাম দিয়েছি সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তার আগে একটা কথা খুব জরুরি, যেটা শুরুতে না বললে খুব অন্যায় হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা জানি যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, এটা তো আমরা জানি সবাই। কিন্তু আজকে আমি যা কিছু ডিসকাস করব এর ভিতর আমি না চাইলেও অনেক ব্যাপার স্যাপার চলে আসবে। সুদের ব্যবসা না, সুদের ব্যাপার স্যাপার চলে আসবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের একটা ট্রেডিশনাল ব্যাংকে এবং অনেক ক্ষেত্রে ইসলামিক ব্যাংকেও যদি আপনি টাকা রাখেন, তাহলে আপনি 100% পিওর না। আপনার ব্যবসা পিওর, কিন্তু আপনি আপনার টাকাগুলো যদি ব্যাংকে রাখেন, তাহলে তো এটা আসলে ইনপিওর হয়ে গেল। তো আজকের আলোচনার মধ্যে অনেকবার রেট, ইন্টারেস্ট রেট এগুলো এসে যাবে, কারণ আমি যদি ওগুলো বাদ দিই তাহলে কিছুই বলার নাই। তো এর মধ্য দিয়ে আমি আপনাদের সাথে ক্লারিফাই করতে চাচ্ছি যে আমি কোনো কিছুকে এখানে এনকারেজ করছি না আপনাদেরকে, যে 12%-এর থেকে 14% বেশি, আমি এটা এনকারেজ করছি না, ভুল বুঝবেন না আমাকে। আমি সাথে সাথে অন্যান্য ধরনের যে ধরনের সুযোগ আছে সেগুলোর কথা আমি বলবো, কিন্তু যেহেতু আমরা একটা পুঁজিবাদী সমাজের মধ্যে অপারেট করি, একটা ব্যাংকিং প্রসেসের মধ্যে অপারেট করি, আমি না বলে পারছি না জন্যই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আল্লাহ হয়তো আমাকে মাফ করে দেবেন। ঠিক আছে, আজকের যে টপিক আমাদের, 2 ঘন্টা আমি সময় নিয়েছি আপনাদের কাছে প্রশ্নোত্তর সহ। এই সময়ের মধ্যে আসলে আমরা সবকিছু কভার করতে পারবো না।
এবং আমি জাস্ট আপনাদেরকে এই ফাঁকে বলে রাখি যে আপনারা একটা লিফলেট হয়তো পেয়েছেন, রিস্টার্ট ইউরসেলফ থেকে আমরা একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের উপর একটা কোর্সই ডিজাইন করে ফেলেছি। সেইখানে কোর্স আর কি রেকর্ড করে ফেলেছি। সেইখানে আমাদের 15টা টপিক আছে। যদি আপনারা কখনো অবসর পান, ওই খামের মধ্যে দেয়া থাকার কথা, রাইট? রানা পেয়েছেন। এটা দেখবেন 15টা টপিক আছে কিন্তু। সো আমি যদি এই 15টা টপিক ধরি তাহলে এটা অনেক সময় লাগবে। এবং ওই কোর্সটা যখন আমি রেকর্ড দিয়েছি, আমি আমার টিমদেরকে বলেছি যে আমি এই কোর্সটার কোনো লিমিটেশন রাখবো না, যেহেতু ডিজিটাল কোর্স, কষ্ট হলেও হোক, কিন্তু আমি সবকিছু কভার করতে চাই। এরকম খাবে না। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা ওইখান থেকে খুবই সামান্য কয়েকটা পয়েন্ট আমি এখানে তুলে নিয়ে এসেছি, কারণ অল্প পরিসরে আসলে অনেক বেশি কথা বলতে থাকলে আপনারা কোনোটাই মনে রাখতে পারবেন না, ঠিক আছে? সো আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, তারপর এই পার্ট কিন্তু রেকর্ড হয়ে যাবে, কিন্তু আমরা রেকর্ডটা হয়তো 10-12 দিন পর আমরা দিয়ে দিব, পাবলিক করব। রকমারির পেজ থেকেও যাবে, আমাদের এখান থেকেও যাবে ইউটিউবে, তার মধ্যে আপনারা পরে দেখতে পারবেন। আর এরপরেও যদি কারো মনে হয় যে আপনি আরো ডিটেইল জানতে চান, তাহলে আপনি কোর্সের রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা আলাদা কথা। তার মানে আজকে আমরা খুব সামান্য কয়েকটা জিনিস হাত দিব, খুবই সামান্য। এটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 2-3%-এরও বেশি নয়। ক্লিয়ার আপনাদের কাছে? ওকে, আমরা কি কি বিষয় আলাপ করব? 1 নম্বর বিষয় আমরা আলাপ করব যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমার স্বাধীনতাটা আসলে কতটুকু জরুরি, এটা আমরা আজকে আলাপ করব। অবশ্যই জরুরি, কিন্তু কেন জরুরি সেগুলো আমরা আলাপ করব। আমরা আলাপ করব ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 5টা বেসিক প্রিন্সিপাল সম্পর্কে আলাপ করব, ঠিক আছে? যদি এই প্রিন্সিপাল 5টা বুঝতে পারি, তাহলে বাকিটুকু আসলে আর লাগবে না। আমার জানা মতে আমি আমার নিজের জীবনেও দীর্ঘদিন এগুলো জানতাম না, বোকার মতো চলছি। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 5টা বেসিক প্রিন্সিপাল আছে, যেটা আমরা যদি জানি আমাদের জন্য কাজ অনেক সহজ হবে। বোঝা যাচ্ছে? 3 নম্বর হচ্ছে, আমরা পার্সোনাল ফাইন্যান্সিয়াল ইকুয়েশন বলি এটা, সেটার একটা নর্মাল সূত্র আমাদের মাথায় আছে। আমরা বলি কি, আয়, ইনকাম মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু সেভিংস। এটা হচ্ছে আমাদের জানা সূত্র। কিন্তু এই সূত্রটা আজকে আমরা চেঞ্জ করব, কারণ আমরা বলেছি যে সেভিংসের একটা মেন্টাল সাইকোলজি কাজ করে মানুষের। মানুষ স্বভাবতই সেভিংস করতে পারে না, নর্মাল হিউম্যান টেন্ডেন্সি। সেগুলো নিয়ে আমরা কিছু আলাপ করবো আজকে এখানে, যতটুকু করা যায়। এরপর আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের 8টা রুল নিয়ে আলাপ করব। সো এখানে আপনারা প্রিন্সিপাল শুনলেন, আবার রুল বলতেছি। প্রিন্সিপালগুলো অনেক পাওয়ারফুল, রুলগুলো হচ্ছে জাস্ট নিয়ম, এগুলো আপনি পরেও জানতে পারবেন। আর আমরা কিছু আলাপ করব যে আমরা যদি চাই যে আমাদের মানি গ্রো করুক, যদি এটা আমরা আমাদের আলোচনার মধ্যে চলে আসে, তাহলে আমাদের হাতে কি কি অপশন আছে যেটা দিয়ে আমাদের টাকাটাকে বাড়ানো সম্ভব। এর মধ্যে যখন আমরা রুলগুলো আলাপ করব, একটা রুল আছে, সেই রুলটার নাম হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আমরা রিটায়ারমেন্ট শব্দটার সাথে পরিচিত, রাইট? আমরা ধরে নেই যারা অনেক মুরব্বী মানুষ, অনেক দিন কাজ করেছেন, 60 বছর 62 বছর হয়ে গেছে, তখন তিনি রিটায়ার করেন। আমাদের মাথায় এরকম একটা ধারণা আমাদের হয়ে গেছে। আজকে যারা আমরা চাকরি করছি, আমরা মনে করছি আমরা একদিন বুড়া হব ইনশাল্লাহ এবং আমরা রিটায়ার করব। যারা এখনো চাকরি বাকরিতে যায়নি, হয়তো ছেলে মেয়ে স্টুডেন্টস আছে, সারা বাচ্চা কোনো একদিন চাকরি বাকরি শুরু করব এবং তারপর একদিন বুড়া হব এবং আমি রিটায়ারমেন্টে যাব। সো এটা রিটায়ারমেন্টের নর্মাল ব্যাখ্যা। আজকে আমরা আর্লি রিটায়ারমেন্ট সম্পর্কে জানবো, অর্থাৎ আমি জীবনে অনেক আগেই, আমার বার্ধক্যে পৌঁছার অনেক আগেই আমি বাধ্যতামূলক কাজ করা বন্ধ করে দেবো। বাধ্যতামূলক কাজ বুঝেছেন তো, যেটা আমি করতে বাধ্য হই। যেমন আমরা এখানে অনেকে চাকরিজীবী আছি, আমিও ছিলাম। আমাদের যে প্রতিদিন কাজ করতে ইচ্ছে করে সকালবেলা উঠে, এটা বললে আমি খুব একটা বিশ্বাস করবো না আপনাদের কথা, কিন্তু আপনারা বাধ্য হয়ে শরীরটাকে টেনে নিয়ে অফিসে যান। কেন? কারণ মাস শেষে বেতন লাগবে। তার মানে আমরা যখন চাকরি করি, অনেকখানি ব্যবসাও আমাদের বাধ্যতামূলক করতে হয়। একটা মুদি দোকানদারের কথা জিজ্ঞেস করেন, চিন্তা করেন, তিনি যদি দোকানে না যান তাহলে কিন্তু তার সেল হবে না। তাহলে উনিও কিন্তু এক ধরনের চাকরিজীবী, শুধু পার্থক্য হচ্ছে ওনার নিজের ইনভেস্টমেন্ট, উনি যা ইনকাম করে ওটা নিজের। আর আমাদের যারা আমরা নর্মাল চাকরিজীবী, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে ইনকাম করে দিই এটা অন্যের হয়ে যায়। আর দুইজনের মধ্যে কিন্তু মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। উনি না আসলে ওনার ইনকাম বন্ধ, ইনি না আসলে এনার ইনকামও বন্ধ। কিন্তু আমরা এমন একটা সিচুয়েশন কি চিন্তা করতে পারি যে সময় আপনি কাজ করছেন না, কিন্তু আপনার ইনকাম জেনারেট হচ্ছে, আপনার মাসিক আয় চলে আসতেছে। এখন আপনি কাজ না করে কি করবেন? আপনি তো আর কুড়ের মতো বসে থাকবেন না, আপনি আপনার শখের কাজ করবেন। হতে পারে বই পড়া, হতে পারে বই লেখা, হতে পারে আর কোনো একটা কাজ যেটা দিয়ে ইনকাম হয়।
কিন্তু এটা নিয়ে আপনার টেনশন করতে হয় না, বিক্রি হলে হবে, না হলে নাই। সেই জিনিসটা আমাদের 8টা রুলের একটা রুলের ভিতরে চলে আসবে এবং এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আজকের সিলেবাস কি আমরা বুঝতে পেরেছি? আপনাদের মধ্যে আমি এক্সাইটমেন্টের খুব অভাব লক্ষ্য করতেছি, মনে হচ্ছে খুব কঠিন ফাইন্যান্সের ক্লাস হইতেছে, অ্যাকাউন্টিং এর ক্লাস, একটু শরীরটাকে রিল্যাক্স করতে হবে তো, নাহলে আমরা শিখতে পারবো না কিছু। ঠিক আছে, আছেন আমার সাথে? ওকে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অ্যাটলিস্ট রেকর্ডের জন্য হলেও জোরে বললেন নাকি? আচ্ছা, আমরা প্রথমে একটু আলাপ করতে চাই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেন এত জরুরি। আমি খুব খুশি যে এখানে ঢুকতে ঢুকতে অন্তত 2জন রিস্টার্ট ইউরসেলফের পুরনো মানুষের সাথে আমার দেখা হয়েছে, তারা বলছে ফ্যামিলি নিয়ে আসছি। মানে ফ্যামিলি মানে বুঝছেন তো, ওয়াইফ নিয়ে আসছে কিংবা ওয়াইফ হাজবেন্ডকে নিয়ে আসছে। অত্যন্ত ভালো কাজ করছেন। আমি মনে করি রিস্টার্ট ইউরসেলফের পরবর্তী প্রোগ্রামগুলোতে আস্তে আস্তে ফ্যামিলিকে নিয়ে আসবেন, কারণ এই যে মানি ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনি কিছুই করতে পারবেন না যদি আপনার বাকি অংশ পরিবারের সে যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কিছু করতে পারবেন না। আমি বোঝাতে পেরেছি? সো আপনি যখন একটা জিনিস একসাথে শিখবেন, বিশেষ করে ফ্যামিলি এবং নিজের জীবন নিয়ে, তখন এটা অনেক সহজ হয়ে যায়। আমি আমার নিজের কথাই বলি, আমি অনেকদিন ধরে চাকরি ছাড়তে চাই, এটা আপনারা অনেকেই জানেন যারা রেজিস্টার্ড ইউরসেলফের লোক। কিন্তু আমি কোনদিন চাকরি ছাড়তে পারছি জানেন? যেদিন আমার ওয়াইফ আমাকে বলছে ঠিক আছে ছেড়ে দাও। সত্যি কথা বলতেছি, ও যেদিন বলেছে তুমি ছাড়ো, পরেরটা দেখা যাবে, আমি ওই দিনই বুঝে বলছি চাকরি ছাড়তে পারবো। সে কিন্তু আমাকে প্রতিদিন টাকা দেয় না, কিন্তু এই যে একটা মনস্তাত্ত্বিক সাহস, তো এইটা কিন্তু আপনার পাশের মানুষটার কাছে আসে। যারা বিয়ে করেননি তারা কি হতাশ হয়ে যাচ্ছেন? যারা বিয়ে করেন নাই, কে কে এখানে আছেন এখনো বিয়ে করেননি? ওকে, আই থিঙ্ক আপনাদের জন্য আরো ভালো খবর, আমরা যারা বিয়ে করে ফেলছি তাদের জন্য হাততালি। আমরা যারা বিয়ে করে ফেলছি এগুলো আমাদের জন্য আর কি বলে একটু নিজের আনন্দ নিতে, আপনারা পুরাই ভালো আছেন। আচ্ছা, তো চলেন আমরা প্রথমে একটু জানি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেন এত জরুরি। সো এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রেজিস্টার্ড ইউরসেলফের 4টা মৌলিক জিনিস নিয়ে সবসময় কথা বলি। একটা নাম হচ্ছে বডি, ভালো করে শুনবেন, 4টা জিনিস। একটা নাম হচ্ছে বডি, একটা নাম হচ্ছে থট, একটা নাম হচ্ছে ইমোশন, একটা নাম হচ্ছে লাইফ এনার্জি। এই 4টা জিনিস কোথায়? আপনার ভিতরে, আপনার সাথে। তো এই 4টা জিনিস মৌলিকভাবে যখন আমরা ঠিক করি রেজিস্টার্ড ইউরসেলফে, আমাদের সব কোর্স আরো অন্যান্য বিষয়বস্তু, যেমন লাস্ট দিন আমরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলেছি, যে ভিতরে। কিন্তু এগুলো নিয়ে যখন আপনি পরিপূর্ণ হলেন, তখন তো আপনি একা থাকতে পারবেন না, আপনাকে তো সমাজের সাথে চলতে হবে। পরিবার, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তো সবার সাথে যখন আপনি চলতে যান তখন আপনার আরো 2টা জিনিসের দরকার পড়ে যায়। একটা নাম হচ্ছে রিলেশন, অর্থাৎ সম্পর্কগুলোকে সুন্দর করা। আরেকটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টে আপনি অপারেট করেন সেই জায়গাটাকে নিজেকে ঠিক রাখা। বোঝা যাচ্ছে? তো আমরা ছোটবেলায় একজন কৃষকের গল্প করতাম, যিনি এক বালতি পানি নিয়ে অনেক দূর থেকে নদী থেকে ওনার খেতে যাচ্ছে, কিন্তু বালতিতে পানি শেষ, আবার যায়, আবার নিয়ে যায়, পানি শেষ। কারণ কি? কারণ বালতিতে ফুটো আছে, আমরা বলি লিকি বাকেট। এটা অনেক সময় বিজনেসের মধ্যে অনেক বলা হয়। যেমন ধরেন অনেক সেল হচ্ছে কিন্তু কোম্পানির সেরকমভাবে উন্নতি হইতেছে না, কারণ সেল করতে গিয়ে সেল চালানোর জন্য যে খরচ চালানো হচ্ছে সেইটা সেলসের সমান বা বেশি, অর্থাৎ কোম্পানির জন্য লস। তো এটাকে বলে লিকি বাকেট, আমি যা আনছি তা সবই ফেলে দিয়ে আসছি। আমরা সবাই আমাদের জীবনে বুঝে বা না বুঝে এই সমস্যাটার ভিতর আছি, এই যে লিকি বাকেটের ভিতরে। ওকে, এবং আমাদের স্কুল কলেজ থেকে কোনো সময় আমাদেরকে এই যে টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হবে এটা আমাদেরকে শিখায় না। আমাদেরকে শিখায় যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে অন্যের কোম্পানির হিসাব নিকাশ কিভাবে করবেন, কিন্তু আপনার নিজের টাকা পয়সা এটা ছোটবেলা থেকে শিখায় না। শুধু তাই নয়, একটু ভালো করে যদি আমরা চিন্তা করি দেখবেন টাকা পয়সা মানে একটা নেগেটিভিটি তৈরি করে দিছে আপনার পরিবার এবং সবাই আপনাকে, মানে টাকা মানে খারাপ। কিছু বলছিলেন কেউ? অর্থই অনর্থের মূল, মিশু রাইট বলেছে, ঠিক আছে না? সো এইটা শুনতে শুনতে আমাদের কাছে একটা মানি অ্যাভার্সনেস তৈরি হয়েছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, মানি অ্যাভার্সনেস। অর্থাৎ আপনার টাকা শুনলেই মনে হয় এটা ভেজাল, এইটা আসলে আমি ম্যানেজ করতে পারবো না এবং এইটা আমাকে খারাপ করে ফেলবে। এটার আরেকটা বড় কারণ, আমাদের সোশ্যাল কনটেক্সটে আপনি যত অন্যায়কারী মানুষকে দেখতে পাবেন তারা সবাই হচ্ছে টাকা পয়সার দিক থেকে শক্তিশালী, ব্যবসায়ী হতে পারে, মানে যাদের দ্বারা আপনি নেগেটিভলি ইম্প্যাক্টেড তারা সবাই পয়সাওয়ালা মানুষ। এই জন্য আমাদের একটা কোনোশন তৈরি হয়েছে ভিতরে যে টাকা মানেই মনে হয় খারাপ লোক, টাকা মানেই মনে হয় খারাপ লোক, অথচ এই বিষয়টা কিন্তু ঠিক না। এবং সাইকোলজির অনেক
বইতে এখন বলে যে আমরা এখন টাকা পয়সা কিভাবে ডিল করি ইন জেনারেল, ক্যাশ অর ক্যাশলেস, ক্যাশলেস। সাইকোলজির বইগুলোতে বলে যে আপনি প্রতিদিন টাকা নাড়বেন, ইউ হ্যাভ টু টাচ মানি, কারণ আপনি টাকাটা নাড়লে আপনার মধ্যে টাকাটার ফিলিংস তৈরি হবে। তো একটা জিনিস যদি আপনি না দেখেন, আপনার কার্ড দিয়ে আসতেছে, কার্ড দিয়ে চলে যাচ্ছে, আপনি কখনো ওইটার ইম্প্যাক্টটা বুঝতে পারবেন না। আবার খরচ করার সময়ও ওইটার যে কষ্টটা, যে এই 5,000 টাকা আমার ইনকাম করতে কত কষ্ট হয়, সেটা আপনি গুণে দিবেন, দেন ইউ ফিল ইট। সো এই জিনিসগুলো আমাদেরকে কেউ ছোটবেলা থেকে শিখায়নি। আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা মানেই খারাপ, এই জন্য আমরা টাকা নিয়ে চিন্তা করি নি। এই জন্য এখন আমাদের ওয়ার্কশপ বা সেমিনার করে এই জিনিসগুলো শিখতে হচ্ছে। এর সাথে আরেকটা বিষয় যে টাকা কি জীবনে সুখ আনে কিনা, এটা নিয়ে আমরা এখন আলাপ যদি শুরু করি, আমার ধরনের রাত 12টা বেজে যাবে এবং এটা দুইটা পক্ষ হয়ে যাবে এখানে, যে এক পক্ষ বলবে এটা হ্যাঁ আনে, আরেক পক্ষ বলবে আনে না। তো আমি এটা নিয়ে কয়েকদিন ধরে রিসার্চ করতেছিলাম যে এই জিনিসটা আসলে বোঝা উচিত। পরে দেখলাম যে এই ড্যানিয়েল কেনম্যান নামের এক লোক তার এক ফ্রেন্ডকে নিয়ে, তিনি আবার ইকোনমিস্ট, তিনি একটা রিসার্চ করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটিতে। এবং তাদের রিসার্চ কি বলেছে, খুব সুন্দর একটা আউটপুট পাওয়া গেছে। সেটা হচ্ছে মানুষের যতক্ষণ পর্যন্ত মৌলিক চাহিদা পূরণ হয় না, শুনতেছেন তো ভালো করে না, যতক্ষণ পর্যন্ত মৌলিক চাহিদা পূরণ হয় না ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার অভাব মানুষকে অসুখী করে। আমাদের প্রশ্নটা কি ছিল, সুখী করে কিনা? আমাদের প্রশ্নটা ছিল সুখী, এখানে কিন্তু সুখী বলেনি, এখানে বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত অর্থের অভাব মানুষকে অসুখী করে। ক্লিয়ার? আর বলেছে যখন আপনার মৌলিক চাহিদা পূরণ হয়ে যায় এরপর অতিরিক্ত অর্থ আপনাকে অসুখী করে। বাকি অংশটা শুনেছেন তো খুব ভালো করে। এখন এখানে একটা বড় প্রশ্ন যে মৌলিক চাহিদার ডেফিনেশনটা আসলে কি? কারণ আমরা জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এখন খাদ্য তো আবার অনেক রকম, আপনি চাইলে নর্মাল ডাল ভাত খেতে পারেন, আবার আপনি চাইলে ওয়েস্টার্ন হোটেলে গিয়েও খেতে পারেন, দুটাই তো খাদ্য। পোশাক হইলো আপনি একটা নর্মাল শার্ট পরলেন, আবার আপনি একটা খুব বড় ব্র্যান্ড, এটাও তো বস্ত্র। একইভাবে প্রত্যেকটা জিনিসের কিন্তু আসলে মৌলিকের ডেফিনেশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কিন্তু আপনার কাছে যেটাই হোক না কেন, আপনার তো একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা আপনি যেদিন ক্রস করবেন টাকা উপার্জন করার জন্য, তারপর থেকে টাকা আপনাকে আনহ্যাপি করবে। অর্থাৎ আমি আবার বলি, ধরে নেন আপনার বাৎসরিক চাহিদা হচ্ছে 10 লক্ষ টাকা, আমি কথার কথা বললাম, এটাই আপনার মৌলিক চাহিদা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এখন 10 লক্ষ টাকা আপনার যতদিন হচ্ছে না, অর্থাৎ আপনি একটা মৌলিক চাহিদা পূরণ করতে যাচ্ছেন, বাংলাদেশের রেসপেক্ট একটা ব্র্যান্ডেড শার্ট কিনতে গিয়ে আপনার মনে হচ্ছে এটা 1500 টাকা, আপনি কিনতে পারলেন না, আপনি 500 টাকা দিয়ে একটা শার্ট কিনলেন, আপনার মধ্যে অসুখী কাজ করবে। কিন্তু যেই দিন আপনি ব্র্যান্ডেড শার্টটা কিনে ফেলতে পারবেন, ওই পরিমাণ অর্থ আপনার চলে আসবে, 10 লক্ষ টাকা বছরে চলে এসেছে, এরপর আপনি যখন অতিরিক্ত উপার্জনটা করতে শুরু করবেন, এই অতিরিক্ত টাকা আপনাকে অসুখী করবে। কেন বলেন তো? খরচের জায়গা যখন থাকবে না তখন আপনি কি করবেন? আপনি ভুল খাতে খরচ করবেন। এবং আপনি যখন ভুল খাতে খরচ করবেন, ওই ভুল খাতগুলো, ভুল জিনিসগুলো আপনার জীবনে সমস্যা হয়ে ঢুকবে। যেমন যে লোকটার মৌলিক চাহিদা পূরণ করার মতো টাকা নাই, সে লোকটা ক্রেডিট কার্ড ম্যানেজ করবে না, ক্রেডিট কার্ড রাখবে না সে, ইভেন তাকে ক্রেডিট কার্ড চাইলেও দিবে না কোম্পানি, ব্যাংকগুলো দিবে না। কিন্তু যখন আপনার মৌলিক চাহিদা পূরণ হয়ে গেছে তখন আপনার পকেটে একটা না, দুইটা না, 5টা ক্রেডিট কার্ড থাকবে। এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি কি করবেন? আপনি জিনিস কিনবেন, আপনি ইএমআই তে একটা আইফোন কিনে ফেলবেন। এই যে নতুন আইফোন এসছে, আমি 2-3 দিন আগে ভাবতেছিলাম আইফোন 17, কত লোকের মনে যে অশান্তি শুরু হয়ে গেছে এই গত 1 মাসের মধ্যে ঘটে গেল ঘটনাটা। যাদের 16 ছিল, 16 প্রো, 16 ম্যাক্স, কি কি ছিল? কারা কারা আছেন এখানে 16? কেউ নেই? এই যে ভাই মনে কিন্তু ভিতরে দুঃখ আছে। ঠিক আছে, না থাকলে ভালো। 17 আসা মাত্র 16 দুঃখের কারণ হয়ে গেছে। অথচ আপনি যদি আইফোন 16 ইউজ করছেন এরকম একজন লোককে বলেন যে ভাই আপনি কত পার্সেন্ট ফিচার ইউজ করছেন, আপনি দেখবেন হয়তো 2-3-5% ফিচারও আইফোনের ইউজ করেনি। তাহলে কেন 17 তার জন্য অসুখীর কারণ হয়ে গেল? ওই যে নতুন ব্র্যান্ড চলে আসছে এবং তার ইনকামটা এখন আরেকটা 1.5 লাখ টাকা খরচ করার সামর্থ্য 1 বছরের মধ্যে তৈরি হয়ে গেছে। এই জন্য আমি একটা প্রোডাক্টে 2% ইউজ না করা সত্ত্বেও আমার প্রোডাক্টটা আমার কাছে পুরনো বলে মনে হচ্ছে। কিন্তু চিন্তা করেন যার একটা 5,000 টাকার ফোন কেনার সামর্থ্য নাই, তার জন্য এই চিন্তাই নেই। আমি বোঝাতে পেরেছি? সো
মনে করবেন না যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে টাকা উপার্জন করবেন না, টাকা অবশ্যই উপার্জন করবেন, নাহলে আমি এই সেশন আজকে এখানে এসে করতাম না। টাকা অবশ্যই উপার্জন করবেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনার মৌলিক চাহিদাটা কখন পূরণ হতে যাচ্ছে, এবং এর পরে টাকা ইনকাম করলে কি আপনি করবেন না ইনকাম, ফেলে দেবেন টাকাগুলা, কি করবেন সেই টাকাটা? সঠিক জায়গাগুলো কি? বিনিয়োগ করলে তো আরো বাড়বে, আমরা ওগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আলটিমেটলি আপনি টাকাটা কোথায় খরচ করবেন? মানুষের জন্য খরচ করবেন, মানুষের জন্য, দ্যাটস ইম্পর্টেন্ট, মানুষের জন্য খরচ করবেন। ওয়ারেন বাফেট বলেছেন একটা খুব ইম্পর্টেন্ট কথা, আর ওয়ারেন বাফেট জানেন তো একদম টাকা রিলেটেড, ওনাকে বাদ দিলে নাম বলা যায় না। ওয়ারেন বাফেট বলেছে টাকা ইনকাম করা কিরকম তার উপর সুখ নির্ভর করে না, সুখ নির্ভর করে টাকা খরচ কিভাবে করা হচ্ছে তার উপর। আর বিল গেটস কি বলেছেন? ওনার সম্পদের উনি অলমোস্ট সব চ্যারিটি করে দিয়েছেন, কারণ ওনারাদের মতো মানুষ দুনিয়াতে অসীম পরিমাণ ধন সম্পদ অর্জন করার পর তারা ফিল করছে যে এই জিনিসটা যদি আমি আমার নিজের জন্য করি তাহলে আসলে আনন্দটা নাই, তাহলে আমি এখন মানুষের জন্য দিয়ে যাবো। তাহলে আমরা কি টাকা ইনকাম করতে আপনাদেরকে নিরুৎসাহিত করছি? একবারও নিরুৎসাহিত করি, আপনি অনেক অনেক করেন, কিন্তু আপনি আপনার লিমিটটা বুঝবেন, কারণ কোনো কারণে আপনি যদি মৌলিক চাহিদার নিচে পড়ে যান তাহলে কিন্তু আপনি অসুখী হবেন। তাহলে টাকা মানুষকে কি অসুখী করে? যদি আমার প্রয়োজনের থেকে কম উপার্জন থাকে আমি অসুখী হয়ে যাই। টাকা মানুষকে কি অসুখী করে যদি আমি প্রয়োজনের অতিরিক্ত অর্থ কি কাজে ব্যবহার করব তা আমি না জানি। ওকে, সবকিছু মিলে এইখানকার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা হয়তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আজকে অনেক দিন পর শিখছি, কিন্তু এটার ক্ষেত্রে আপনি কখনোই দেরি হয়নি, আপনি কখনোই লেট না, এবং এই জিনিসটা কমপ্লেক্সও না, কঠিন নয়, খুবই সহজ। আপনি চাইলে আজকেই আত্মস্থ করতে পারবেন, এবং আপনাকে শুধু কিছু শক্ত ডিসিশন মেক করতে হবে যে আমি এই কাজটা আর করবো না, অথবা এই কাজটা আমি এভাবেই করব। আমরা কি করব? ইনশাল্লাহ, জোর নাই, কারণ নিয়ত কিন্তু ইম্পর্টেন্ট। নিয়ত শক্ত হলে আপনি সব বাকিটুকু পেরে যাবেন, নিয়ত শক্ত না হলে কিন্তু পারবেন না। ওকে, সামনের দিকে যাচ্ছি। তাহলে চলেন আমরা 5টা প্রিন্সিপাল নিয়ে একটু কথা বলি। প্রথম প্রিন্সিপালটা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট গল্পের মতো একটা ধাঁধা জিজ্ঞেস করতে চাই, ঠিক আছে? ধাঁধা। আজকে থেকে 30 বছর আগে, ঠিক আছে, ভালো করে শুনতেছেন তো? এই ধাঁধার উত্তর যিনি পারবেন প্রথম তাকে আমরা একটা পুরস্কার দিব, ঠিক আছে রানা? খেয়াল রেখো। সো কে আগে হাত তোলে দেখতে হবে, কে উত্তর দিবেন। আপনি প্রশ্ন না শুনে হাত তুলে গেছেন। আচ্ছা, আগে প্রশ্নটা শুনেন। আজকে থেকে 30 বছর আগে আমার মা বাসার কোনো একটা গোপন জায়গায় কিছু টাকা লুকিয়ে রেখে এসেছেন, ঠিক আছে? অনেক দিন পর উনি আমাকে এই কথাটা বলছেন যে এই বাবু, আমি না ওইখানে 1 লাখ টাকা লুকায় রেখে আসছি। তো আমি ভাবলাম এর মধ্যে তো বাসায় কত কাজকর্ম হয়ে গেছে, মিস্ত্রি আসছে, মানুষ আসছে, আমরা তো থাকি না, টাকা হয়তো চুরি হয়ে গেছে, হতে পারে। তো তারপর আমরা দ্রুত পরের বার বাড়ি গেলাম এবং ওই জায়গা খুলে দেখলাম টাকা চুরি হয় নাই, কিন্তু টাকা চুরি হয়ে গেছে। মানে কি? আচ্ছা, এখানে উনি হাত তুলেছেন, কি বলেন উত্তরটা? টাকার মান কমে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, উত্তর হয়েছে, কিন্তু সঠিক উত্তর এই সামনের ভাই দিছে, হাত না তুলেই দিছে, তা উনি ভাই হবে। আপনারা যদি পুরস্কার ভাগ করে নিন দরকার হলে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, টাকার মান, টাকা চুরি হয়নি, কিন্তু টাকা আসলে চুরি হয়ে গেছে, এবং 40% টাকা চুরি হয়ে গেছে 30 বছর আগের তুলনায়, কারণ টাকা ডিভ্যালুয়েট হয়েছে। এটা কি বুঝতে গেলে আপনাদের আর কোনো কিছু লাগে? আমি যখন প্রথম এটা শুনেছি আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি ক্লাস 8 বা 9 থাকতে এটা শুনেছিলাম, ইনফ্লেশন। আরে জিনিসের টাকার দাম আবার কমে কিভাবে? টাকা তো সবসময় 100 টাকা তো 100 টাকা, কিন্তু টাকা আমি ইউজ করতে পারবো না। কাজেই আপনাদের যাদের টাকা জমিয়ে রাখার প্রবণতা আছে, থাকে, আপুদের বেশি থাকে, আপনারা যেটা রাখেন ওটা রাখবেন, ওটার জন্য এই কথাটা প্রযোজ্য না। আপনারা যে সামান্য অঙ্ক রাখেন, আপারা স্বামীর পকেট থেকে একটু সরিয়ে সরিয়ে বা খরচ বাঁচিয়ে বাঁচিয়ে রাখেন না, ওইটা এই আলোচনা বহির্ভূত। কিন্তু যারা বাল্ক অ্যামাউন্টে টাকা জমিয়ে রাখেন তাদের জন্য অশনি সংকেত। আপনি কোথাও টাকা রেখে, সেটা আপনার বাসার ড্রয়িং রুম হোক, আপনার তোষকের নিচে হোক, কিংবা কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে হোক, টাকা জমিয়ে রেখে আপনি সেফ না। কারণ আপনার কাছে মনে হচ্ছে টাকাগুলো আছে, কিন্তু আসলে টাকাগুলো নাই হয়ে যাচ্ছে, কারণ টাকার মান কমে যাচ্ছে। এটা কি আমরা ক্লিয়ার? তাহলে টাকাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। টাকা আপনি ফেলে রাখছেন তো খারাপ, এবং ইসলামিক ভাবেও কিন্তু টাকা জমিয়ে রাখা নট এনকারেজড।
আপনি সঞ্চয় করে অল্প রাখতে পারবেন, কিন্তু আপনি যদি টাকা জমানো থাকে না, কিছু মানুষের প্রবণতা টাকা জমায় রাখে, এটা আমাদের জন্য নিষেধ। টাকা আসলে ইউজ করতে হবে। আমরা পরের রুলে যাব। পরের রুলটা আমাদের পরের প্রিন্সিপালটা আগের প্রিন্সিপালের মতোই। সেকেন্ড প্রিন্সিপাল বলছে ফাইন্যান্সিয়াল গ্র্যাভিটি, অর্থাৎ একটা প্লেন আপনি যদি আকাশে উঠতে থাকে, মধ্য আকাশে আছে, এখন হঠাৎ করে ও যদি ইঞ্জিন বন্ধ করে দেয়, তাহলে ওর পরিণতি কি? ও নিচে এসে পড়ে যাবে। কেন পড়বে? গ্র্যাভিটি। একইভাবে টাকা বা সম্পদ জাতীয় জিনিস, আমি টাকাই বলি, টাকা যদি আপনি এমনিতেই যদি কোনো ব্যবস্থা না নিয়ে যদি টাকা নিয়ে চলতে থাকেন, জমিয়ে রাখা কিন্তু আর আমি বলিনি, টাকার ব্যবস্থা করছেন, এটা নর্মালি যদি আপনি বিশেষ ব্যবস্থা না নেন, তাহলে টাকা কমতে শুরু করবে, নিচে নামতে শুরু করবে। কেন? বিকজ অফ এই কয়েকটা জিনিস। এক, আপনার লাইফস্টাইল ইনক্রিজ করবে। আজকে থেকে 10 বছর আগে আপনি যা পড়ে যা নিয়ে সন্তুষ্ট ছিলেন, তাতে আপনি আর এখন সন্তুষ্ট থাকতে পারেন না। বোঝা যাচ্ছে? 2 নম্বর, আপনার বিভিন্ন রকমের ঋণ হবে, ছোট বড় মাঝারি, এবং আপনি ইএমআই প্যাচে পড়ে যাবেন। সেটা হইতে পারে একটা মোবাইল ফোন কেনা, কিংবা একটা গাড়ি কেনা, কিংবা একটা বাড়ি কেনা। তারপর হতে পারে কি, আপনার আনকন্ট্রোলড এক্সপেন্স হবে। বিশেষ করে যাদের আয় বেশি তাদের এগুলো হইতে শুরু করে। আপনি জানবেনও না যে আপনার কোন খাতে খরচ হচ্ছে। আপনি টেরও পাবেন না আপনার ক্রেডিট কার্ড থেকে প্রতি মাসে 2000 টাকা এক্সট্রা কাটতেছে বিকজ অফ সামথিং এলস। আপনি হয়তো কোনো একটা জিনিস সাবস্ক্রাইব করে রাখছেন, আপনি বিদেশের এয়ারপোর্টে গেলে আপনি স্পেশাল লাউঞ্জ সুবিধা ব্যবহার করবেন, আপনি জানেনই না এটা আপনি করছেন, কোনোদিন ব্যবহারও করেন নাই, আপনি বিদেশেও গেছেন, কিন্তু একদিন হঠাৎ করে আপনি আপনার ক্রেডিট কার্ডের ইনভয়েস বের করছেন, দেখবেন খুলে লেখা আছে 2000 টাকা। আপনি ফোন করলেন কল সেন্টারে, এটা কিসের? উনি বলে যে আপনি তো স্পেশাল লাউঞ্জ ফেসিলিটি স্যার আপনার অ্যাক্টিভ করা আছে, ভাই মাফ করে দেন, আমি দিতে চাই না। পরে আপনি হিসাব করে দেখলেন গত 2 বছরে 24 মাসে 48,000 টাকা আপনি শুধু এই খাতে খরচ করতেছেন প্রতিদিন। আপনি জানেনও না। আপনি জানেন না আপনার জুমের লাইসেন্স কত টাকা দিয়ে কিনে রাখা আছে। আপনি জানেন না কয়টা কোর্সে কি কিনেছেন এবং সেটা রেকারিং ভাবে প্রতি মাসে মাসে আপনার ক্রেডিট কার্ড থেকে কাটা যাচ্ছে। সো এই ধরনের অনেক আনকন্ট্রোল এক্সপেন্স হবে। আর কি? ট্যাক্সের লিকেজ, ইনফ্লেশন আমরা আগে বলেছি, এবং আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না থাকার কারণে আপনার ফাইন্যান্সিয়াল হেলথটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। তাহলে 2 নম্বর প্রিন্সিপাল থেকে আমরা কি শিখলাম? টাকার ব্যাপারে আমাদেরকে খুব কশাস হইতে হবে, সাবধান হইতে হবে। ক্লিয়ার আছেন আমার সাথে? 3 নাম্বারটা নিয়ে আমরা আলাপ করছি। এটা খুব ইন্টারেস্টিং। 4টা বক্স আছে, বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা? 4টা বক্স। একটা বক্সের নাম হচ্ছে ই, আরেকটা বক্সের নাম হলো এস, একটা নাম হলো বি, একটা নাম হলো আই। তাহলে ই বক্সটা এসেছে এমপ্লয়ির বক্স থেকে। এখানে কারা কারা এমপ্লয়ি, চাকরি করেন? সম্ভবত অধিকাংশ মানুষ চাকরি করেন, আপনাদের জন্য এটা প্রযোজ্য, ভালো করে দেখবেন। এমপ্লয়িরা হচ্ছে, তাদের টাইম মানে হচ্ছে টাকা। টাইম মানে টাকা, অর্থাৎ তাকে কোনো একজন মালিক টাকার বিনিময়ে কিনে নিয়েছেন, তাদের সময় টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে উনি যদি কাজ করেন উনি ইনকাম পাবেন, উনি যদি কাজ না করেন ওনার ইনকাম বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমরা বলি ই বা এমপ্লয়ি। এইটা ওর্স্ট পসিবল ইনকামের অপশন। ওর্স্ট পসিবল বলছি আমি, ওর্স্ট মানে বুঝছেন তো, যতভাবে টাকা আপনি উপার্জন করতে পারেন তার মধ্যে সবচেয়ে খারাপ রকম তরিকা হচ্ছে এটা। কিন্তু আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ এরকম। এটা ব্রিটিশরা আস্তে আস্তে করে দিয়ে গেছে আমাদের মধ্যে, এবং আমাদের অনেক সমাজে আছে যে চাকরি পাওয়া মানে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। অনেক জায়গায় আছে একটা ব্যবসায়ীকে ছেলের বিয়ে দিবে না, কিন্তু চাকরিজীবী হলে ছেলের বিয়ে দিয়ে দিবে। কিন্তু ব্যবসায়ীদের না, ভাই আমি চাই না, কি করবে না করবে। হ্যাঁ রিস্ক আছে, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকে গেছে। তাহলে আমরা দেখেন, আমরা বুঝে বা না বুঝে আমরা অবশ্যই ইনকাম করছি, সৎভাবেই করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সবচেয়ে ওর্স্ট পসিবল মাধ্যমটাকে ব্যবহার করেছি, যেখানে আমি নাই তো টাকা নাই। এর থেকে একটু বেটার এস, সেলফ এমপ্লয়েড। একটু আগে আমরা মুদি দোকানদারের উদাহরণ দিচ্ছিলাম, অথবা একটা ছোট দোকান যিনি নিজেই চালান, উনি হয়তো একজন কর্মচারীও রেখেছেন, কিন্তু উনি না থাকলে কর্মচারী আবার একলা চালাইতে পারে না। এটাকে আমরা বলি সেলফ এমপ্লয়েড। একই সেম, উনি যদি দোকান খোলে ইনকাম হবে, দোকান না খুললে ইনকাম হবে না। শুধু এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েডের মধ্যে একটু মৌলিক পার্থক্য আছে, কেউ বলতে পারবেন? মেধাও বিনিয়োগ করে, টাকাও বিনিয়োগ করে। আরেকটা বড় পার্থক্য যে কিছুটা স্বাধীনতা সেলফ এমপ্লয়েডের ভিতরে আছে, কিছুটা স্বাধীনতা আছে। অর্থাৎ আমি আজকে কোন প্রোডাক্টটা উঠাবো, কোনটা উঠাবো না, আমি ওর কাছে বিক্রি করব কি করব না, এই স্বাধীনতাটা সেলফ এমপ্লয়েডের তুলনামূলকভাবে বেশি আছে। বাট এটা খুব বেশি পার্থক্য কিন্তু নাই।
বাট আমরা এর থেকে একটা কোয়ান্টাম লিপ নিতে পারবো যদি আমরা বিতে যাই, ডান পাশের উপরের বক্স, যেটাকে বলা হয়েছে বিজনেস ওনার, অর্থাৎ আমাদের যারা মালিক, আপনারা বা আমরা যে কোম্পানিগুলোতে কাজ করেছি তাদের যারা মালিক, তারা আসলে কি করেছে, তারা ইনভেস্ট করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা অনেকগুলো মানুষকে একসাথে করেছে। সেই মানুষগুলো একসাথে করে যে ইকোনমিক ভ্যালু জেনারেট করছে সেটা উনি বাজারে বেশি দামে বিক্রি করছে, এবং সেটা দিয়ে উনি বেতন দেওয়ার পরও ওনার জন্য ওনার্স ইকুইটি হিসেবে কিছু থেকে যাচ্ছে। এইটা হচ্ছে রিয়েল বিজনেস। বুঝাতে পেরেছি? এটা অনেক উন্নত মানের বিষয়। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ওই দিকে আস্তে আস্তে যাওয়ার জন্য, এগুলো জানতেছি তো ওই জন্যই ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় ধরনের পাওয়ারফুল ইনভেস্টমেন্ট হচ্ছে বা আয়ের উপায় হচ্ছে অর্থাৎ ইনভেস্টর। তার এবার লোকও চালাইতে হয় না, সে শুধু টাকা দিবে, সে টাকা বুঝে নেবে। অর্থাৎ আপনারা জানেন ইকুইটি ইনভেস্টর বলে, তারা কিন্তু কিছুই করে না, তারা শুধু বিজনেস সম্পর্কে শুনে বোর্ড অফ ডিরেক্টরের লোক পাঠিয়ে দেয়, আর তারা ওখানে একটা ইকুইটি ইনভেস্ট করবে, তারা ওখান থেকে রিটার্ন নিবে, ভালো লাগবে না ওখান থেকে সে বের করে নিবে, আরেক জায়গায় চলে যাবে। এটা হচ্ছে বিজনেসের আলটিমেট জায়গা। আমরা যদি সিম্পলিফাইড ওয়েতে বুঝি, তাহলে আমাদের জার্নিটা কি হবে? এমপ্লয়ি টু সেলফ এমপ্লয়েড টু বিজনেস ওনার টু ইনভেস্টর, অথবা এমপ্লয়ি টু বিজনেস ওনার টু ইনভেস্টর। অনেকের মনে খটকা লাগতেছে কবে? আমি বলেছি দেরি বলে কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, রাস্তা ইনশাল্লাহ খুলে যাবে। আমরা এর পরেরটাতে চলে যাই। এইটা খুব ইন্টারেস্টিং যে আমি প্রশ্ন করছি, আর ইউ এ পোর, মিডল ক্লাস অর রিচ? অর্থাৎ আপনি কি বড় লোক না গরিব না মিডল ক্লাস? কেমন প্রশ্ন, তাই না? সো কি মনে হয় আপনারা কি পোর? এই প্রথম দেখলাম মানুষ নিজের কথা নিজে পোর বলছে। মানুষ কিন্তু সহজে বলে না। কাদের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে। এটা খুব ভালো উত্তর, কিন্তু চলেন আমরা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখি। তার আগে আমরা দুইটা জিনিস একটু দেখে নিতে চাই, যেমন অ্যাসেট এবং লায়াবিলিটি কি। ঠিক আছে, লেখাগুলো বেশি পড়েন না। অ্যাসেট এবং লায়াবিলিটি কি? আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাসেটের একটা ডেফিনেশন আছে। অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাসেট মানে কি? আপনি যখন কোনো অর্থ বিনিয়োগ করে কোনো কিছু কেনেন, সেটাই অ্যাসেট। একটা টেবিল, চেয়ার, গাড়ি, বিল্ডিং, এগুলো অ্যাসেট অ্যাকাউন্টিং এর পরিভাষায়। আর লায়াবিলিটি কি? আপনার কাছে যদি কেউ কোনো টাকা পায় তাহলে সেটা হচ্ছে লায়াবিলিটি। অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখন প্রতি মাসে মাসে লোনের টাকা দিতে হচ্ছে। আপনি বাজারে অগ্রিম জিনিস বিক্রি করেছেন, এখন প্রোডাক্টটা দেন নাই কিন্তু টাকা নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে লায়াবিলিটি। আমি বোঝাতে পেরেছি? কেউ আপনার কাছে টাকা পায়, খরিদ্দার, আপনি জিনিস দিতে পারেন নাই, এখন আপনার টাকাটা চাচ্ছে, আপনি দিবেন কি দিবেন না, এগুলো হচ্ছে লায়াবিলিটি। বোঝা গেছে? তো অ্যাকাউন্টিং এর পরিভাষায় ভালো করে খেয়াল করবেন, একটা গাড়ি কি অ্যাসেট না লায়াবিলিটি? অ্যাসেট। অ্যাকাউন্টিং এ অ্যাসেট, ইয়েস, ক্যাপিটাল। হ্যাঁ, কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাডে ভদ্রলোক কায়োসাকি সে প্রথম ডেফিনেশন চেঞ্জ করেছে। ভালো করে শুনবো, আমরা আবার অ্যাকাউন্টিংয়ে কালকে ভুল করেন না কিন্তু অফিসে যায়। এটা নিজের জন্য, যেটা আপনার জন্য টাকা বাড়ায় সেটা হচ্ছে অ্যাসেট, আর যা আপনার জন্য টাকা কমায় সেটা হচ্ছে লায়াবিলিটি। সোজা হিসাব। এখন ধরেন আমি একটা চশমা কিনছি এবং কালকে সকালে এই চশমাটা 500 টাকা বেশি দামে বেচে দেবো, তাহলে এটা অ্যাসেট। আর এই চশমাটা আমি কিনেছি এবং এটা হাত থেকে পড়ে গেলে এটা ভেঙে যাবে, এটা পুরানো হয়ে যাবে এবং আর 2 বছর পরে এটা আমি ইউজ করতে পারবো না, সাথে সাথে এটা লায়াবিলিটি। বোঝা যাচ্ছে? গাড়ি অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি। আপনার শৌখিন পোশাক অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি। এনিথিং যেটা আপনি টাকা খরচ করে কিনতেছেন এবং সেটা আর ভ্যালু জেনারেট করছে না, কারণ আপনি একটা পাঞ্জাবি কিনলেন, এখন আপনার পছন্দ, আপনি বিক্রি করতে চাচ্ছেন, মানুষ তো একটু 200 টাকা কম ছাড়া নিবে না। একটা আইফোন কিনলেন, দোকান থেকে বের হয়ে আপনি একটা লোককে বললেন যে ভাই আমি এটা বেচে দিতে চাই, সে তো আর আগের দামে নিবে না, 20,000 টাকা কম যাবে। অর্থাৎ যে নিজের দাম কমাতে থাকে সে হচ্ছে লায়াবিলিটি, আর যে নিজের দাম বাড়ায় সে হচ্ছে অ্যাসেট। এখন আমাকে আপনারা বলেন ফ্ল্যাট কি? ডিপেন্ডস। আপনি যদি একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেন তাহলে অবশ্যই এটা অ্যাসেট, কিন্তু আপনি যদি একটা ফ্ল্যাট কিনে ফেলে রাখেন যে আমি সম্পদ করছি, তাহলে লায়াবিলিটি, কারণ ফ্ল্যাটের দাম আসলে ওইভাবে বাড়ে না। আর যদি আপনি অ্যাসেট নিয়ে রাখছেন এমন একটা জায়গাটা উন্নত হচ্ছে, পাশে মেট্রো রেল হবে, আপনি আগে খবর নিছেন 10 বছর আগে, ম্যাপট্যাপ দেখছেন, বুদ্ধিমান লোকরা এভাবেই করে। আমি কিন্তু অত বুদ্ধিমান না, আমি অবাক হই মানুষের কাজকর্ম দেখলে। 5 বছর আগে বুঝে ফেলে কি করতে হবে। আমার বাসার সামনে কাটাকাটি চলতেছে আজকে প্রায় 2 বছর, আমি বুঝি না। তা সেদিন আমারই এই যে লিটন ভাইয়ের বস,
তো আমার এই বইটার এক জুনিয়র ভাই জাকির ভাই, ওনাকে আমি বলছি জাকির ভাই কি আমি বুঝতেছি না কতদিন, বলে আরে আপনার বাসার সামনে দিয়ে তো এই মাটির আপনি জানেন না, আমি নাম তো জানি না, বলে এই যে ওয়েবসাইট ঢুকেন, পরে দেখলাম আরে তাই তো আমার বাসার তো ভ্যালু বেড়ে যাবে মনে হচ্ছে, কারণ আমার বাসার সামনে স্টেশন হবে। জাস্ট বললাম আর কি কথার কথা। তাহলে আপনি কোন দিক দিয়ে লাইন যাবে অথবা কোন দিক দিয়ে রংপুরের হাইওয়ে হচ্ছে চিটাগাংটা যদি আপনি জানেন, তাহলে আপনি ওর পাশ দিয়ে যদি জমি কিনতে পারেন এবং যদি এটা সেফ ভাবে রাখতে পারেন, তাহলে অবশ্যই এটা অ্যাসেট। ঢাকা শহরের জমি অ্যাসেট, কারণ ঢাকা শহরে সাধারণত জমির দাম 10 বছরে বাড়ে নাকি কত গুণ, কিন্তু তাই বলে আবার চাঁদের দেশের জমি কিনেন না পানির তলে, ওইটা আবার কোনোদিন নাও পাইতে পারেন। আচ্ছা, ওখানে রিস্কের ব্যাপার আছে, আমরা ওটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাসেট এবং লায়াবিলিটি বুঝে থাকি, বুঝেছেন, তাহলে আপনারা এই চার্টটার দিকে একটু খেয়াল করেন। এই চার্ট বোঝানো একটু কঠিন, কিন্তু আমি আশা করি আপনারা খুব স্মার্ট লোক, আপনারা দ্রুত বুঝে ফেলবেন। উপরে দেখেন লেখা আছে ইনকাম, তার নিচে লেখা আছে এক্সপেন্স। উদাহরণগুলো পড়বেন না, লেখা আছে, বুঝেছেন? ক্লিয়ার? ইনকাম এবং এক্সপেন্স মানে আপনি আয় করছেন এবং আপনি খরচ করছেন, এটাকে বলে ইনকাম এবং এক্সপেন্স, ঠিক আছে? আর নিচের বক্স দুটো দেখেন, লেফট অ্যান্ড রাইট, এক পাশে লেখা আছে অ্যাসেট, এক পাশে লেখা আছে লায়াবিলিটি। ক্লিয়ার? চলেন আমরা এখন দেখবো আমরা পোর না মিডল ক্লাস না রিচ, এখানে প্রমাণ হবে। দয়া করে বলবেন না, মনে মনে রেখে দিবেন। আপনি যা আয় করেন তা যদি মাসের শেষ নাগাদ আপনার খরচ হয়ে যায়, বোঝা যাচ্ছে? আপনি যা আয় করছেন তা মাসের 31 তারিখে খরচ হয়ে যাচ্ছে, ইনকাম এক্সপেন্স হয়ে যাচ্ছে, আপনার না অ্যাসেট তৈরি হচ্ছে না লায়াবিলিটি তৈরি হচ্ছে। এটা যদি মাসের পর মাস চলতে থাকে, আই এম সরি, আপনি পুয়ার। এখন আপনি গুচির শার্ট পরতে পারেন, আপনার 5 লাখ টাকা ইনকাম এবং আপনি খুব ওয়েল ড্রেস টাইটে লাগায় দামি দামি পোশাক ঘড়ি টড়ি পরে আইফোন পকেটে নিয়ে ঘুরেন, কিন্তু আপনার আয় ব্যয় সমান। আপনার আব্বা বাড়ি করে দিচ্ছে, আপনি ওইটাতেই থাকেন এবং আপনি ঘুরেন ফিরেন বাইরে থেকে খুব ফিটফাট বাবু, কিন্তু আপনি পুয়ার। সো আমরা যদি এই ট্র্যাপে পড়ি, আজকেই আমাদের ওয়েক আপ কল, আজকে জেগে উঠতে হবে আমাদের। ইভেন যারা স্টুডেন্টস আছেন, আপনিও যদি এটার মধ্যে থাকেন, তাহলে আপনি কিন্তু পুয়ার স্টুডেন্ট, নট ফর ইউর মার্কস, ফর ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমরা কি পোরদেরকে চিনতে পারছি? চলেন আমরা এর থেকে বেশি দুঃখজনক লোকের কাছে চলে যাই। এরা পোরদের থেকেও খারাপ, তাদেরকে আমরা বলি মিডল ক্লাস। পোররা জানে ওর জীবনে কি কি হবে না, কিন্তু একজন মিডল ক্লাস আজীবন হাপিত্তেশ করে, যদি ওয়েস্টিনে একবেলা খাইতে পারতাম। আছেন না? আমি একটা মিডল ক্লাস এবং আমি আমার চারদিকে সবসময় মিডল ক্লাস নিয়ে ঘুরি। আমি যখন ওয়েস্টার্নের সামনে দিয়ে যাই, তখনই আমাকে কেউ একজন পাশ থেকে বলে, এই এখানে একটা কিনলে 2টা ফ্রি, কিন্তু আমাদের কোনোদিনই খাওয়া হয় না। এই আমরা মিডল ক্লাস। পোর কোনোদিন চিন্তাই করে না, পোর জানেই না এটা ওয়েস্টার্ন না কি, ও দেখছে একটা বিল্ডিং, যা বিল্ডিং শেষ, আমার কি। আর রিচ ওটার ভিতর বসে আছে সারাদিন। সো মিডল ক্লাস, চলেন মিডল ক্লাস কি করে? মিডল ক্লাস ইনকাম করে, আপনারা অনেকেই আছেন এখানে, ইনকাম করে, তারপর অনেক কষ্টে লায়াবিলিটি বানায়, টাকা খরচ করে লায়াবিলিটি বানায়। সো আপনার 5 লক্ষ টাকা জমছে, এখন আপনার ভিতর একটা ছোট গাড়ি কিনি, হ্যাঁ আইটিএস কি কি ছোট ছোট গাড়ি আছে কিন্তু সুন্দর। তখন আমি আপনাকে বললাম, ভাই জানেন এসব গাড়ি যা নষ্ট হবে, আরে নিজে চালাবো, কিসের নষ্ট, একটা ভাই ড্রাইভার লাগবে, আরে আমি নিজে চালাবো। কিন্তু আপনি যেই মুহূর্তে 5 লাখ টাকা দিয়ে গাড়িটা আপনি কিনলেন, আপনার গাড়িটা কিন্তু আর 5 লাখ টাকা দাম থাকলো না, ওই মুহূর্তে 3 লাখ টাকা হয়ে গেল দাম। তারপর আপনি চালানো শুরু করলে দেখলেন আজকে সাসপেনশন নাই, কালকে গিয়ার বক্স খুলে গেছে, এই আপনার খরচ শুরু হয়ে গেল। সো এরা করবে কি, ইনকাম করবে কষ্ট করে, তারপর বলবে আমি কষ্ট করে ইনকাম করছি না, একটা শখের ব্যাপার আছে না, সেই দোকানে যায় লায়াবিলিটি কিনবে এবং এই লায়াবিলিটি কি করবে, তার এক্সপেন্সকে বাড়াবে। আগে পুরের একটা এক্সপেন্স ছিল না, আয় ইকুয়াল টু ব্যয়, এখন হচ্ছে আয় ইকুয়াল টু নর্মাল ব্যয়, সাথে হলো লায়াবিলিটির ব্যয়। এই জন্য এরা যা ইনকাম করে কষ্ট করে বসের বকা খেয়ে, আর সারাদিন এই খরচগুলো করতে থাকে, এই লায়াবিলিটির পিছনে ব্যয় করতে থাকে। এরা হচ্ছে মিডল ক্লাস। আমি শিওর আমরা এখানে প্রচুর মিডল ক্লাস আছি, বাট অসুবিধা নাই, আমরা রিচ হবো ইনশাল্লাহ। এখন রিচরা কি করে, চলেন এটা দেখি। রিচরা দেখেন, তারা কোনো না কোনোভাবে অ্যাসেট বানায়, তাদের জার্নিটা কিন্তু শুরুই হয় অ্যাসেট দিয়ে। এখন অ্যাসেট কি কিভাবে আপনার কাছে আসতে পারে? অ্যাসেট মানে বুঝেছেন তো, যেটা ইনকাম জেনারেট করে। অ্যাসেট আসতে পারে আপনার জ্ঞান বুদ্ধি, এটা অ্যাসেট হতে পারে। আমি ইউনিভার্সিটি পড়াকালীন সময় প্রচুর ছেলে মেয়েকে দেখেছি, বইটা পড়াকালীন সময়, যারা নিজের খরচ মিটায় বাসায় টাকা দিত, আর আমরা বাসা থেকে টাকা নিয়ে আসতাম। আমরাও ইনকাম করতাম টিউশনি করে, কিন্তু সেই খবর কেউ জানতো না, শুধু আমরাই জানতাম। কিন্তু মানুষ যখন বাসায় দেয়, তার মানে কি, সে তার নলেজকে কিন্তু অ্যাসেটে কনভার্ট করে সে ইনকাম জেনারেট করছে। আমি বোঝাতে পারছি? কেউ কেউ পারিবারিকভাবে অর্থ সম্পদ পেতে পারে। একটা হাসির খুব কথা আছে, বলে আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে কোনো দোষ নাই, কিন্তু আপনি যদি বিয়ের পর গরিব থাকেন তাহলে এটা আপনারই দোষ।
সো এভাবেও সম্পদ হতে পারে। আপনার ওয়াইফ হয়তো অনেক টাকা পয়সার মালিক, তিনি তার ফ্ল্যাট নিয়ে আসছে আপনার কাছে। আমি যৌতুকের কথা মিন করছি না, আবার আপনার এইভাবে ভাইবেন না। এখন একজন লোক যার 6 তলা বাড়ি, তার 3টা মেয়ে, আমি কি করবে বেচারা? আপনি না নিলে তো মানুষকে দিয়ে দিতে হবে। কাকে দিবে আপনি? সব দিস ইজ কল্ড রিয়েল অ্যাসেট। আছে না, থাকে তো অনেকের এরকম। এখন কি এটা কি মানুষ ইচ্ছা করবে? আল্লাহ তাআলা দিয়েছে এইভাবে, তো উনি কি মেয়েকে না দিয়ে মানুষকে দিয়ে দিবে? তো এই অ্যাসেট, এরকম ভাবে আপনার কাছে যা অ্যাসেট আসে, অ্যাসেট কি করে? টাকা জেনারেট করে। সে ওই ইনকামটা ইউজ করে, তার খরচ নাই বললেই চলে, যদিও এটা থিওরিটিক্যাল কথা হচ্ছে। তাহলে আমাদের সামনের রাস্তাটা কি হওয়া উচিত? আমরা যদি পুয়ার বা মিডল ক্লাস থাকি, আমাদের সামনে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যা বাড়াচ্ছি, আমরা কি অ্যাসেট বাড়াচ্ছি না লায়াবিলিটিস বাড়াচ্ছি? যদি আপনি লায়াবিলিটিস বাড়ান 1 টাকা হলেও, আমি বলবো আজকে থেকে সাবধান হয়ে যান। কারণ নিজের পায়ে নিজের কুড়াল মারার থেকে কঠিন কাজ আর কিছু হইতে পারে না। আপনি ইমপ্রুভ করেন, আপনি 1 টাকা দিয়ে হলেও একটা অ্যাসেট কিনেন, যেন সেই অ্যাসেটটা আপনাকে ইনকাম জেনারেট করতে শুরু করে, হোক না 5 পয়সা, কিন্তু করবে। এবং এই অভ্যাস আপনাকে আরো বেশি করাবে। একসময় আপনি অ্যাসেটের মাধ্যমেই ইনকাম জেনারেট করতে থাকবেন, যেটাকে আমরা বলছি আর্লি রিটায়ারমেন্ট। আপনার কিছুই করতে হবে, আপনি ঘুরে বেড়াবেন, আপনার সংসার অটোমেটিক চলতে থাকবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কিন্তু আজকের দিনের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমি সামনে যাব। ওকে, এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনারা এই গল্পটা নিশ্চয়ই শুনেছেন যে একজন রাজা তখন বসে দাবা খেলছিলেন। তো তার কাছে একজন লোক এসে তার কাছে কিছু উপহার চেয়েছে। তখন রাজা তাকে বলছে যে যাও, আমি তোমাকে 10 ভরি সোনা দিয়ে দিলাম। তাকে রাজা মানুষ, তো সে বলছে আমি 10 ভরি সোনা চাই না। তা তুমি কি চাও? বলছে আপনার দাবার ঘরের মধ্যে 1 দানা চাল চাই। তো বলছে এটা সামান্য জিনিস। তো ঘরের প্রথম ঘরটাতে 1 দানা চাল দিছে। আর বলছে রাজামশাই, আমার আরেকটা ছোট চাওয়া আপনার কাছে, এই চাল পরের বক্সে যাওয়া মাত্র 2 গুণ হইতে হবে। রাজা বলছে কোনো সমস্যা নেই, দাও, ও যা চায় দাও। পরে দেখা গেছে প্রথম ঘরে 1 দানা, দ্বিতীয় ঘরে 2 দানা, তৃতীয় ঘরে 4 দানা, চতুর্থ ঘরে 8 দানা, দশম ঘরে 512 দানা, 20তম ঘর, দাবায় কতটা ঘর থাকে? 64। 20তম ঘরে 5,24,000, আর 64তম ঘরে আমি এটা কাউন্ট করতে পারতেছি না, ওরা বলে 18 কুইন্টিলিয়ন। আমি এটা চ্যাট জিপিটিতে গিয়ে বললাম, যেটাকে আমি বললে কি বলবো, চ্যাট জিপিটি বললো কুইন্টিলিয়ন চাল। তো রাজার বাড়ি, রাজার পুরো রাজ্যে একসাথে এত চাল ছিল না। সো এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না যে আসলে চক্রবৃদ্ধি কত মারাত্মক জিনিস যদি আপনাকে দিতে হয়। আবার আপনি যদি কারো কাছ থেকে নিতে পারেন চক্রবৃদ্ধি, আমি সুদ বলছি না, কিন্তু বারবার বলছি, বিজনেসটাই যদি আপনার এরকম হয় যে আপনি টাকা কেমন ভাবে খাটাবেন যে হচ্ছে নিজেই নিজের শক্তি বাড়াবে, এটা অন্যরকম জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, সো এই পাওয়ার অফ কম্পাউন্ডিংকে আমরা অনেক সময় স্নোবল এফেক্ট বলি, অনেক কিছু বলি। কাজেই আমরা যদি ইনকামের জায়গায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আসতে চাই, তাহলে টাইম এবং সময়, এইটা আমাদের খুব ব্যবহার করতে হবে ভালো করে। টাইম আর সময় তো না, টাইম এবং অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা বা কত অ্যাসেট কত দিনের মধ্যে আপনি বাড়াতে চান, এইটা আপনার নিজের সুন্দর করে প্ল্যান করতে হবে। আপনি যদি দেরি করেন তাহলে আপনি লস করতেছেন, এবং সবসময় ছোট স্টেপ একসময় আপনাকে বড় রেজাল্ট নিয়ে আসবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা 5টা প্রিন্সিপাল শেষ করলাম। প্রিন্সিপালগুলো একবার রিক্যাপ করি কুইকলি। প্রথম প্রিন্সিপাল কি ছিল? টাকা চুরি হয়ে যায়, আপনার চোখের সামনে চুরি হয়, আপনি বুঝতে পারেন না। দ্বিতীয়টি হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্র্যাভিটি, আপনি যদি ব্যবস্থা না নেন আপনার টাকা কমতে শুরু করবে। 3 নম্বর হচ্ছে ইনকাম জেনারেটিং এর 4টা রাস্তা আছে: এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেস ওনার এবং ইনভেস্টর। আমরা যেখানেই থাকি আমাদের জার্নি হবে বিজনেস ওনার থেকে আস্তে আস্তে ইনভেস্টরের দিকে ইনশাল্লাহ। অ্যাসেট এবং লায়াবিলিটির ডেফিনেশন শুনে নিছি, পোর না মিডল ক্লাস বুঝেছি, বাট ভবিষ্যতে রিচ হইতে হবে, তার মানে আমার অ্যাসেট তৈরি করতে হবে যা আমাকে টাকা জেনারেট করবে। এবং ফাইনালি আমরা বলেছি যে কোনো সময় কম্পাউন্ডিংকে ছোটোভাবে দেখা যাবে না, এবং কম্পাউন্ডিংকে ব্যবহার করতে হলে সময় একটা ফ্যাক্টর, আগে শুরু করলে আগে রেজাল্ট, দেরিতে করলে দেরি রেজাল্ট। এবং সাথে এটাও ইম্পর্টেন্ট যে ছোট অ্যামাউন্ট জন্য ছোট দেখা যাবে না, আমাকে এটা কাজ চালাই যেতে হবে। ওকে, এরপর আমরা আমাদের সেকেন্ড টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ইকুয়েশন। এটা আপনাদেরকে আমি বলেছিলাম শুরুতেই যে আমরা যখন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলি তখন আমরা সবসময় বলি ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিংস। তার মানে আমার আয় হবে, আমি খরচ শেষ করার পর মাসের যা জমবে সেটা হচ্ছে আমার সঞ্চয়।
কিন্তু মাসের শেষে কি আর জমে? মাসের শেষে আর জমে না। এই জন্য আজকে থেকে আমরা এই ইকুয়েশনকে চেঞ্জ করে ফেলবো। কি করব? ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্স। ভাবি এবং ভাই যারা আসছেন পাশাপাশি নিজেদের ভিতর আরেকবার মত বিনিময় করে নেন এই সুযোগে। ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আজকের পর থেকে। ইনকাম তো ইনকাম। এরপরেই কি করতে হবে? মাসের 1 তারিখেই যেদিন বেতনটা পাইছে ভাই বা আপা পেয়েছেন, সেভিংস। কত করবেন আপনার ইচ্ছা, কিন্তু সেভিংস। এবং এই সেভিংস করে ফেলার পর বাকি যা বেঁচে থাকবে ওইটা দিয়েই সংসার চালাতে হবে। একটা মজার জিনিস আপনাদের কাছে শেয়ার করি। আপনারা যে যেখানে যে জায়গায় আছেন, থাকেন একটা জায়গায়, কিন্তু আপনি তো একা থাকেন না। আপনি কি ওই গ্রাম বা মহল্লায়, ওই পাড়ায়, ওই বিল্ডিংয়ে একাই থাকেন? মানে আপনার পরিবার আর কেউ? অন্যান্য পরিবার থাকে। এখন একটা এলাকায় যারা আমরা থাকি, সেই এলাকার মানুষদের কিন্তু লাইফস্টাইল একই রকম হওয়ার কথা। কারণ আমরা একই রকম বাজারে যাই, একই রকম পোশাক পরি, একই রকম গাড়িতে উঠি। বোঝা যাচ্ছে না? আমি বলতে চাচ্ছি যে ঢাকা শহরের যে কোনো একটা নর্মাল জায়গা, ধরেন বাসাবো আর গুলশান 2, এই 2 জায়গার যে অধিবাসী তাদের জীবনের রকম ডিফারেন্ট। তারা হয়তো BMW গাড়িতে আসে, তারা হয়তো একটা সাধারণ টয়োটা গাড়িতে আসে। আপনারা আবার বাসাবো এলাকার লোকরা রাগ করেন না আমার কাছে, উদাহরণ হিসেবে বলছি। তাহলে আমি বলতে চাচ্ছি যে বাসাবো অঞ্চলের মানুষের লাইফস্টাইল এবং গুলশান অঞ্চলের মানুষের লাইফস্টাইল ডিফারেন্ট, এটা আমি মানতেছি। কিন্তু শুধু বাসাবোর মধ্যে যে মানুষগুলো আছেন বা আপনার নিজের মহল্লা রোড নম্বর 13, এইখানে যে 10টা 10টা 20টা বিল্ডিং আছে, সেই 20টা বিল্ডিং এর প্রত্যেকটা যে 5টা করে ফ্যামিলি আছে, এই 100টা যে পরিবার, এরা যে একই রকম, এতে তো কোনো সন্দেহ নাই। আমি বোঝাতে পারছি? এখন এই আপনারই যে বিল্ডিং আপনি থাকেন, তার উপরের তলায় একজন থাকে, নিচের তলায় একজন থাকে, ডানে একজন, বামে একজন, পাশের বিল্ডিং এ, এদের সবার উপার্জন কি সেম? শিওর? কারোটা আপনার থেকে বেশি, কারোটা আপনার থেকে কম। তো ধরে নিচ্ছি কারো আপনার আয় হচ্ছে মাসে 1 লক্ষ টাকা, জাস্ট বলার জন্য। আপনার পাশের ফ্ল্যাটে একজন আছে যার মাসিক আয় হচ্ছে 1,20,000 টাকা। আবার আপনার আরেক পাশে আরেকটা ফ্ল্যাট আছে যার মালিকের বেতন হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে? আপনি কত টাকা হিসেবে আপনার খরচ চালাচ্ছেন? 1 লক্ষ টাকা। আর 1,20,000 যে মানুষটা পায়, তিনি তার খরচ কি হিসেবে চালাচ্ছেন? কিন্তু আমরা যে বললাম আমাদের লাইফস্টাইল একই, তাহলে এক কি করে হলো? এক তো না। তাহলে মূল ফাঁদটা কোথায় লুকিয়ে আছে দেখেন। আপনি বলতেছেন আমি 1 লক্ষ টাকা ইনকাম করি এবং 1 লক্ষ টাকা খরচ করি। তাহলে আপনি 1,20,000 টাকার লোকটার থেকে লেস লাইফস্টাইলে অপারেট করেন। আবার যিনি 80,000 টাকা পান তার থেকে আপনি মোর লাইফস্টাইলে অপারেট করেন। তাহলে আমি উপরের দিকে না তাকাই, যদি নিচের দিকে তাকাই, তাহলে আমি সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাই আমার মতো কাছাকাছি লাইফস্টাইল মেনটেন করে। আমার বাচ্চাও যে স্কুলে যায়, তার বাচ্চাও যে স্কুলে যায়, আমরাও যা খাই ওরাও তাই খায় 3 বেলা, আমরা যা যা পড়ি ও পড়ে, কিন্তু ওরা 80,000 টাকায় ফ্যামিলি চালাতে পারে, আমি 1 লাখ টাকায় ফ্যামিলি চালাই। তাহলে আমার কত টাকা সঞ্চয় করার সুযোগ আছে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকাটা যাচ্ছে কোথায়? যেহেতু আমি সঞ্চয় করছি না, তাহলে যাচ্ছে কই? আপনি জানেনও না কি সেগুলা, ওটা শুনতে চাই কি। হয়তো দেখা যাচ্ছে প্রতিবেলার খাবার টেবিলে যে 80,000 টাকার সংসার চালায় তার হয়তো 2 পদের খাবার আছে, আপনার 3 পদ রাখতেছেন, কিন্তু প্রয়োজন তো নাই। আপনি তো বেশি খেতে পারছেন না। বরঞ্চ আমরা এমন একটা সোসাইটিতে এখন অপারেট করি, আলহামদুলিল্লাহ বলতে হয়, যে আমরা বেশি খেলেই সমস্যা হয় আমাদের। আমি বোঝাতে পেরেছি? হয়তো 80,000 টাকার পরিবারকে তার মা নিজেই একটা রোল বানিয়ে বাচ্চাকে টিফিন দিয়ে দিচ্ছে, আর 1 লাখ টাকার পরিবার করতেছে কি, পাশে টেস্টি ট্রিট থেকে একটা খাবার কিনে এনে ওকে প্যাকেটে ঢুকাই দিচ্ছে। উনি যে কাজটা করছে 50 টাকায়, আমি একই কাজ করতেছি 80 টাকায়, অথচ আমি কিন্তু আসলে একটা দূষিত ময়লা খাবার এনে ঢুকাই দিচ্ছি, আর এটা তো অন্তত মা যতটুকু পেরেছে নিজের মতো করে বানিয়ে দিচ্ছে। কিন্তু এই যে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, আমি বলছি অল্প জিনিসকে ছোটভাবে দেখবেন না। এক দিন যদি আপনি 20 টাকা করে সেভ করতে পারেন আপনার বাচ্চার স্কুলের টিফিনে, তাহলে এটা মাস শেষে এবং বছর শেষে কত হয়। তার থেকে বড় কথা যে আপনার বাচ্চা খাচ্ছেটা কি, সেই ব্যাপারে তো আপনার একটা বেটার কন্ট্রোল থাকতেছে। আমি বোঝাতে পারছি? তাহলে এই যে খরচ এবং সেভিংস, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, এবং এই জন্য আমি বলছি এটা কিন্তু একটা মানুষের সাইকোলজির ব্যাপার। এখনকার যুগে খরচকে কিন্তু সাইকোলজির মধ্যে নিয়ে আসছে, এবং আপনারা জানেন কি না, বড় বড় ব্র্যান্ড তারা কিন্তু তাদের কোম্পানিতে সাইকোলজিস্ট রাখে। কিভাবে বললে, কিভাবে ব্যাখ্যা করলে, কিভাবে ব্র্যান্ডকে তুলে ধরলে, কিভাবে অ্যাডভার্টাইজ দিলে আপনি জিনিসটা কিনে ফেলবেন। আপনি ফেসবুকের কথাই ধরেন,
ফেসবুক যে তাদের অ্যালগোরিদম এবং তাদের যে জিনিসপত্র চেঞ্জ করে, এটা কিন্তু শুধু তাদের বিজনেস ডিসিশন নয়, এর পেছনে বড় বড় সাইকোলজিস্টরা কাজ করে, যে মানুষ কোন ধরনের কন্টেন্ট দেখবে, কতক্ষণের মধ্যে মানুষ সোয়াইপ করে ফেলবে, কেন ও খরচ করতেছে ওদের পিছনে, যাতে আপনার কাছ থেকে সে ইনকাম জেনারেট করতে পারে। আমি আমার ছেলেকে ইদানিং, ও যেহেতু 12 বছর হয়েছে, একটু একটু করে বুঝাই, আমি ওকে একটু একটু করে বুঝাই যে দেখো, তুমি যে প্রতিদিন ফোন ইউজ করো, তোমার তো খরচ করতে হয়, তোমার সময়, তোমার একটু এনার্জি দিচ্ছ, এবং তোমার ইন্টারনেটের বিল, কিন্তু ফেসবুকের কি লাভ, ও কেন ফ্রিতে তোমাকে দেখায়? তো ও তো ছোট মানুষ, ও এখন উত্তরটা খুঁজে বের করতে পারেনি। আই হোপ কিছুদিনের জন্য বাইর করে ফেলবে, কিছুদিনের মধ্যে, যে ফেসবুক কেন তাকে ফ্রিতে জিনিস দেয়। কারণ সে তো তাকে ওইটার সাথে কানেক্ট করে ফেলছে, এবং ওটার মাধ্যমে আর কিছুদিনের মধ্যে ওর কাছে জিনিস বেচবে। আমি আমার আরেকটা পরিচিত বাচ্চাকে চিনি, ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, এদেরকে দেখে আমার মনে পড়তেছে, সে কি করে, দারাজ থেকে, রকমারি হলেও ভালো হবে, সে বাবার অ্যাকাউন্ট থেকে জিনিস কিনে ফেলে। এই জন্য বাবা কি করছে, ফোনের মধ্যে থাম প্রিন্ট দিছে, এ অপেক্ষা করে কখন আব্বা ঘুমাবে, ঘুমাইলে ঘুমের মধ্যে থাম প্রিন্ট দিয়ে দেয়, দিয়ে জিনিস কিনে। ঠিক আছে? সো খরচ কেনানোটাকে আপনার কত দূর ভিতরে নিয়ে যাচ্ছে। সো এই জন্য সাইকোলজি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন কিনা, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে, আপনারাও হতে পারেন বা আপনাদের পরিবারের লোক, যাদের মন খারাপ থাকলে তারা শপিং করতে যায়। কারণ আমাদের একটা হিডনিক অ্যাডাপ্টেশন আছে, যে আমাদের যখন ভালো লাগে না, তখন আমাদের মনে হয় কিছু একটা করি। তাহলে কি করি? খরচ করি। আপনার বিশ্বাস না হলে আপনি ঢাকা শহরের বড় বড় শপিং মলগুলোতে ওয়ার্কিং ডেতে যাবেন কোনোদিন, যে টাইমে আসলে কারো মার্কেটে যাওয়ার দরকার পড়ে না, যে একদিন ঘুরে দেখেন মানুষ কিভাবে জিনিস কেনে। এবং যারা কিনে, তাদের যদি আপনি ব্যাগের সাইজ এবং তাদের নিজেদের সাইজ দেখেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এদের আর কিছু নতুন জিনিস কেনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু লক্ষ লক্ষ টাকার জিনিস কেনে। আমরা ঈদের সময় মাঝে মাঝে দেখি না, বলে যে শপিং হয়েছে, বলে না আজকে তো 5 লাখ টাকা শপিং করছে, আরো করতে হবে। আমরা তো অবাক, কারণ আমাদের পুরো পরিবার মিলেও 20,000 টাকা শপিং, কিন্তু এরকম আছে। সো এই জন্য আমাদের অনেক সময় দিচ্ছি এখানে এই জন্যই, যে খরচের সাইকোলজিটা আমাদের আটকানো খুব দরকার। এবং খরচের সাইকোলজি আটকালে কি লাভ হবে আমাদের, কোথায় লাভ পাবো আমরা ইকুয়েশনের? সেভিংস হবে। আরেকটা কারণে আপনি বছরের শুরুতে, মাসের শুরুতে নিজেকে সেভিংস দিবেন, সেটা হচ্ছে, এটা পুরুষ লোকদের উদ্দেশ্যে বলতেছি, কারণ আমাদের দেশে সাধারণত পুরুষ লোকরাই বেশি ইনকাম করে। আমি আপনাদেরকে ছোট করছি না, নর্মাল বলছি। তো পুরুষ লোকরা যে আপনারা ইনকাম করেন, যে যত ইনকাম করেন, মনে মনে চিন্তা করেন তো, সারা মাসে কয় টাকা আপনি খান, কয় টাকা খান, কয় টাকা পড়েন, ওই টাকার কত পার্সেন্ট আপনার কাছে যায়? খুবই সামান্য। বিশেষ করে আপনি যদি সংসারের জন্য বেশি প্যাশনেট হন, দেখবেন আপনার শার্ট এবং আপনার টি শার্টটা বা পাজামা কবে কিনছিলেন মনেই নেই। সবাই বলে আরে কিনো কিনো, আরে চলে যাবে, এই পার হয়ে যাবে, এরকম করি না আমরা? আমাদের আব্বাদেরকে এরকম আমরা করতে দেখছি। কিন্তু আপনি যে ইনকাম করছেন, যাচ্ছে কই তাহলে? হ্যাঁ, পরিবারের পিছনে যাচ্ছে, সমাজের পিছনে যাচ্ছে, বৃহত্তর পরিবার, চাচা, ফুপু, নানা, খালা, আমি খারাপ হিসেবে অর্থে বলছি না। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন, আপনি নিজেকে কি দিতেছেন? নিজের জন্য কি করতেছেন? আমি বোঝাতে পারছি? সো ওই জায়গা থেকে আজকে থেকে সিরিয়াস হয়ে যাবেন। আপনি নিজে নিজের একটা স্যালারি ঠিক করেন। আপনি যে এত খাটতেছেন, যে জন্য কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে, তো আপনি আপনার পরিবারের জন্য তো খাটতেছেন, পরিবারের ডিসিশন মেক করছেন না আপনি? আপনাকেই তো ভাবি বলতেছে যে আমরা এটা করবো না ওটা করবো, তো সি ইওর জব। বা বাচ্চাকে স্কুলে পৌঁছায় দিচ্ছেন, একটা বাচ্চা খারাপ কাজ করছে, আপনি বকা দিচ্ছেন, তো আপনি তো একটা এমপ্লয়ের মতো কাজ করছেন বাসায়। তা আপনার স্যালারিটা কই? ওইটাই হচ্ছে সেই স্যালারি যেটা মাসের 1 তারিখে বেতন পাওয়া মাত্র আপনি সরায় ফেলবেন। ঠিক আছে? এখন এই টাকাটা রাখবেন কই? রাখবেন কোথায়? ডিপিএস। আমরা বলি যে টাকাটা আপনি একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টে রাখবেন না। ইমার্জেন্সি ফান্ড হতে পারে, ভাবেও যদি কিছু করেন, চাকরি করতে পারেন, ছোটখাটো ব্যবসা করতে পারেন, খাবার বিক্রি করতেন, আপনার টাকাটা বা আপনার সেভিংসটা ওই অ্যাকাউন্টে রাখবেন। তাহলে ভাইয়ের অ্যাকাউন্ট ধরেন এ, ভাবির অ্যাকাউন্ট বি, একটা নতুন অ্যাকাউন্ট খোলেন, নাম হলো সি। সব টাকা সিতে যাবে, এবং সিতে কত জমছে জীবনও দেখবেন না। কারণ সিতে যদি 80,000 টাকা জমে, আপনার মনে হবে এই শীতে কক্সবাজার যাই, তাও প্লেনে যাই। আরে জমতেছে তো, এই বছর কম কষ্ট করলাম, চলো বাচ্চা কাচ্চা নিয়ে একটু প্লেনে ঘুরে আসি। আপনি একবার বললেন না না, ভাবি বললো না না, যাওয়া হবে না, যাওয়া হবে না, টাকা জমাচ্ছি, যেই 3.5 লাখ টাকা হবে, একটু থাইল্যান্ড ঘুরে আসি,
এরকম আপনার যত বাড়তে থাকবে আপনার তত মাথায় ঢুকবে, কিন্তু একটার পর একটা ভূত আসতে হবে। এই জন্য ওই অ্যাকাউন্ট আপনি খুলেই দেখবেন না যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, এবং পারলে অটো ক্রেডিট করে দিবেন। থাকে না যে এই অ্যাকাউন্টে টাকা ঢোকা মাত্র 50,000 টাকা নাই হয়ে যাবে, ওই অ্যাকাউন্টে চলে যাবে। আমি বোঝাতে পেরেছি? যেমন আমাদের অনেক কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড থাকে, গ্র্যাজুইটি থাকে, আমাদের তো ওখানে টাকা জমে, কিন্তু কোনো এমপ্লয়ি বলতে পারবেন আজকে যে কয় টাকা গ্র্যাজুইটিতে জমা আছে, কয় টাকা প্রভিডেন্ট ফান্ড, বলতে পারবেন না। কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। টাকা যতক্ষণ আপনি দেখবেন না, ওটার প্রয়োজনীয়তা আপনি বুঝবেন না। আজকে আপনার কোম্পানি বলুক যে চাইলে 50% টাকা উঠে নিতে পারবেন, কালকে দেখবেন লাইন ধরে গেছে টাকা তোলার, অথচ আপনার প্রয়োজন নাই। বুঝতে পারছি? সো এই সেভিংস ফান্ডের ব্যাপারেও আজকে থেকে ডিসিশন কি, আমরা নিজেকে আগে পে করব, এবং বলেন, এবং সেভিংস অ্যাকাউন্ট সিতে পাঠিয়ে দিব, এবং মাসের প্রথম দিন। এরপর সংসারে একটু টানা হেঁচড়া হবে কিন্তু, কারণ আপনি একভাবে অভ্যস্ত। সেই টানা হেঁচড়া ওভারকাম করতে পারবেন তো? যারা দুইজন আছেন এখানে তারা জোর গলায় বলতে পারেন যে পারা যাবে। একটু কম খাবেন, একটু কম করবেন, অসুবিধা কি আছে? যা জমবে, যা বড় হবে, এটা আপনাদের জন্যই হবে ভবিষ্যতে। যত বয়স বাড়বে আমাদের কিন্তু টেনশন বাড়তে থাকে। তো আপনি যদি বয়সের সাথে রিল্যাক্স থাকতে পারেন, রোগ ব্যাধি কম আসবে, অসুস্থতার পিছনে কম খরচ হবে, বুড়াবুড়ি অবস্থায় রিল্যাক্স ঘুরে বেড়াবেন, মানুষের ছেলে মেয়ে টাকা পাঠাবে কিনা এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এর থেকে বড় ফ্রিডম আর কি হইতে পারে? ওকে, চলেন আমি বলে দিছি, মোটামুটি আমরা সেভিংস এর নিউ ফর্মুলাটা আপনাদেরকে বলে দিছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা শুরু থেকে এখন পর্যন্ত কি আলাপ করেছি? আমরা 3টা বিষয় আলাপ করেছি। কেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম জরুরি, তারপর আমরা আলাপ করছি 5টা প্রিন্সিপাল, একটু আগ পর্যন্ত আমরা আলাপ করলাম কেন সেভিং জরুরি এবং সেভিংস করার জন্য কি করতে হবে। ঠিক আছে, এবার আমরা 8টা রুল আলাপ করব। এই রুলগুলো খুবই ক্ষুদ্র, খুবই ছোট, কিন্তু এগুলো আমাদের সামনে কাজ করতে গেলে ছোট ছোট গাইডিং প্রিন্সিপাল হিসেবে আপনাদের জন্য কাজ করবে। প্রথম রুল, অনেক লেখা আছে, এত দেখবেন না। প্রথম রুলের নাম হচ্ছে 50-30-20, 50-30-20। এখন এটার মানে আসলে কি? মানে হচ্ছে উল্টা দিক থেকে শুরু করি। আপনার যা টোটাল ইনকাম তার 20% সেভিংস করবেন, এটা রুল। আপনি বেশি করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 20% আমি সেভিংস করব। তাহলে আপনার যদি ইনকাম হয় 1 লক্ষ টাকা নেট ইনকাম, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পর, তাহলে আপনি কত টাকা সি অ্যাকাউন্টে পাঠাবেন? 20,000 টাকা। আপনি জানবেনই না যে 20,000 টাকা আপনার আছে, বাকি যা কিছু 80,000 টাকায় চলবে। ক্লিয়ার? করবেন তো? কালকে সকাল থেকে, এই যে মাস শেষ হচ্ছে, এই মাসের শেষেই। এরপর 50% খরচ করবেন আপনার নিডের পিছনে, আর 30% হচ্ছে আপনার ওয়ান্টের পিছনে। আমরা জিজ্ঞেস করি নিড এবং ওয়ান্ট কি জিনিস। নিড মানে হচ্ছে যেগুলো আপনার জন্য অবশ্য প্রয়োজনীয়, যেটা না করলে আপনি বিপদগ্রস্ত হবেন। যেমন আপনার খাবার খরচ লাগবে, আপনার বাসার ভাড়া দিতে হবে, আপনার কাপড় চোপড় পরতে হবে, আপনার বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, আপনার যদি কোনো অসুখ থাকে, আল্লাহ মাফ করুক, আপনার নিজের বা আপনার পরিবারের, তার জন্য ওষুধ কিনতে হবে। একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটলে সেটার পিছনে খরচ, ডাক্তারের কাছে যেতে হবে, মাকে টাকা পাঠাই গ্রামে, এগুলো হচ্ছে সব নিড। ঠিক আছে? আর ওয়ান্ট কোনগুলো? ওয়ান্ট হচ্ছে একটা ভালো ফোন একটু কিনলে বোধহয় ভালো হইতো, এটা হচ্ছে ওয়ান্টের মধ্যে যাবে। আপনি যদি খুব বড় ধরনের কোনো আউটসোর্সিং না করেন, আপনার বাসায় ইন্টারনেট আছে, কিন্তু আপনার মনে হচ্ছে 10 MBPS একটু অসুবিধা লাগে, 15 MBPS করবো, এগুলো হচ্ছে ওয়ান্ট। এগুলো প্রয়োজন হলে করবেন, প্রয়োজন না হলে আপনার করার প্রয়োজন নাই। আমি বুঝতে পেরেছি? অনেক ক্ষেত্রে আমাদের পোশাক আশাক কেনা হচ্ছে আমাদের ওয়ান্ট। অনেক ক্ষেত্রে একটু আত্মীয় বাসায় ঘুরে আসি, একটু 2 কেজি মিষ্টি নেই, 1 কেজি দেখলে কি মনে করবে, এই বাকিটা হচ্ছে ওয়ান্ট। আমি বুঝতে পেরেছি? সো ওয়ান্টগুলোর ব্যাপারে আমাদের কন্ট্রোল। তাহলে ওই যে সেভিংসটা হবে, এইটা মূলত কোন জায়গায় হিট করবে? আপনার ওয়ান্টকে হিট করবে। ওয়ান্ট হিট করলে আপনি দুঃখ পাবেন না। অনেক ছোটবেলায় আমার আব্বা আমাকে একটা গল্প বলছিল, আমি যখন আপনাদের স্লাইডটা বানাচ্ছিলাম তখন আমার এই গল্পটা অনেকবার মনে পড়ছে, এখন আবার মনে পড়ছে। এক লোক আগেকার দিনে গ্রামের বাড়িতে, সামনে কুয়া থাকতো, আগের গ্রামের বাড়িতে পুরুষ লোকরা কুয়ার পাড়েই গোসল করত। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি অল্প অল্প স্মৃতি আমার মনে আছে। আর মহিলারা তো বাসার ভিতরে। তো একদিন এক লোক ওই কুয়াতে বালতি ফেলছে, পানি তুলবে, আর অমনি তার বাসায় গেস্ট চলে আসছে। তো ওই লোক কি করছে, আস্তে 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 বালতিটা ছেড়ে দিচ্ছে কুয়ার মধ্যে। কারণ যদি আত্মীয় স্বজন এসে দেখে যে এই লোক নিজেই পানি তোলে, নিজেই দেয়, কেমন লোক, গরিব লোক, তাই না? মানুষ একটু কর্মচারী থাকবে, চাকর বাকর থাকবে, পানি আগায় দিবে, ও গোসল করবে, সেটা হলো না মানুষ অভিজাত, নিজের পানি নিজেই তোলে। তারপর আত্মীয় স্বজনরা দুপুরে ওটা তো গোসল করা হয়নি, দুপুরে খেয়ে দিয়ে চলে গেছে, ওনার সন্ধ্যার পর মনে হয়েছে আরে গোসল তো করলাম না, এখন গোসল করার যায় দেখে বালতি তো কুয়ার মধ্যে, এখন তারা বালতি তোলার জন্য লোক আনতে হয়েছে।
কুয়ায় নামায় বালতি তুলতে হয়েছে। তা লাভ কি হলো? বালতিটা ফেলে দিয়ে মানুষের কাছে এত ভাব দেখায়, তোমার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? সো ওয়ান্টের জায়গায় খেয়াল রাখবেন। যদি 1 কেজি মিষ্টি নিয়ে গেলে হয় 1 কেজি, কেন আপনার 2000 টাকা কেজির মিষ্টি কেন নিয়ে যেতে হবে? আপনি 700 টাকা কেজির মিষ্টি নিয়ে যান। যদি তারা আপনার রিয়েল আত্মীয় হয়, তারা এতেই রেসপেক্ট করবে আপনাকে। আর যদি রিয়েল আত্মীয় না হয়, মানে বুঝছেন তো, সম্পর্কটা যদি আত্মার সম্পর্ক না হয়, আপনি 2000 কেন, আপনি 20,000 টাকার জিনিস নিয়ে গেলেও তার একটা খুঁত বের করবে। সো সম্পর্কের মূল জায়গাগুলোর দিকে খেয়াল করবেন। কাজেই আমরা ওয়ান্টকে এখন থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলবো। আমার খুব ইচ্ছা বাচ্চাদের স্কুলের টিফিন যদি মার্কেটে বিক্রি বন্ধ করে দিতে পারতাম, আমার যদি সেই ক্ষমতা থাকতাম, এটা করতাম। কারণ একটা বাপ মা বা একটা মা যে বাচ্চার জন্য যে টিফিন বানায়, এইটা যদি আপনি না করেন, তো এই বাচ্চাটা বড় হয়ে আপনি কিভাবে ক্লেম করবেন যে বাবা আমি তোমাকে কতদিন কষ্ট করছি তোমার পিছনে? সব রেডিমেড হয়ে যাচ্ছে। কাজের মেয়ে ঘুম থেকে ডেকে তুলে টোকেন কিনে দেয়, স্কুলে খায়, আবার ড্রাইভার বাসায় নিয়ে আসে। তবে আপনি কি করেন? বাবা মা উভয়ের কথাই আমি বলতেছি। আর এই জন্যই বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে বাপ মাকে পাঠায় দেয় বৃদ্ধাশ্রমে, তখন আবার হাহাকার করে যে আমার ছেলে আমার দেখে না। আপনি কি আপনার ছেলেকে দেখছিলেন? আপনার মেয়েকে কি আপনি দেখছিলেন তার যখন ছোটবেলা ছিল? যাই দেখেন সে তার অফিসে তার কলিগকে বলছে মায়ের জন্য একটা ভালো ব্যবস্থা করে আসলাম। কি? ও ওনাকে একটা নার্সিং হোমে রেখে আসলাম। কেন? তো উনি তো বৃদ্ধ হয়েছে, ওনার তখন এই ফেসিলিটিটাই দরকার। হ্যাঁ, ওইখানে হয়তো 15,000 টাকাও নার্সিং হোম ছিল, 25,000 টাকা দিচ্ছি, যাতে ভালোটাতে আম্মা থাকে, কোনো অসুবিধা না থাকে। তো উনি তো আপনার জন্য খরচ করতেছে, আপনিও তো তাই করছেন। তা আপনি নিজে না বানায় তাকে থেকে ভালো থেকে আপনি খাবার এনে কিনে খাওয়াইছেন, কারণ ওইটা ওর মজা লাগবে বেশি। তা আপনাকে ও সেই ব্যবস্থা করে দিচ্ছে। ভালো কবরস্থানে আপনার জন্য জায়গা কিনে রাখছে, মাটি হবে, আপনার কবর হবে। সে কম করতেছে না, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার চাওয়া মোতাবেক হচ্ছে না, কিন্তু আপনিও তো তার চাওয়া মোতাবেক দিচ্ছেন না। সো ওয়ান্টগুলোর ব্যাপারে আমরা খেয়াল রাখবো। আমাদের প্রথম রুলটা কি আমরা বুঝতে পেরেছি? ওকে। সেকেন্ড রুল হচ্ছে ইএমআই। যেহেতু আমাদের প্রচুর ইএমআই দিয়ে আমরা জিনিস কিনি এখন, বাংলাদেশে অলমোস্ট সবকিছু ইএমআই দিয়ে কেনা যায়, খাওয়াও কেনা যায় এখন ইএমআই দিয়ে। খাবেন আজকে কিন্তু বিল দিবেন 3 দিন পর, টাইপের আর কি। জি, তাহলে ইএমআই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার যে নেট ইনকাম তার 40%-এর বেশিতে আপনি ইএমআই তে যাবেন না। আমি বুঝাতে পেরেছি? অর্থাৎ আপনার যদি নেট ইনকাম হয় 100 টাকা, তাহলে আপনি 40,000 টাকার বেশি কোনোভাবেই ইএমআই মান্থলি চার্জ আপনি ফেলবেন না, নাহলে আপনি বিপদ পড়ে যাবেন। ক্লিয়ার? কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আবার বলি, ধরেন আমি ইএমআই তে একটা ঘড়ি কিনছি, আমার দিতে হয় কবে মাসে? 20,000 টাকা। আরেকদিন আবার একটা ইএমআই তে যা দেখলাম আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, তো আমি আরো 20,000 টাকা। এরপর 40,000 টাকা হয়ে গেছে আমার প্রতি মাসের কিস্তি, ইএমআই এর কিস্তি, আগামী 6 মাস দিতে হবে। এখন আমি আরেকটা জিনিস দেখছি, ওইটা হলো 5,000 টাকা মাসে কিস্তি। নিয়ে নেন, কিন্তু আপনি নেবেন না, কারণ আপনার মোট নেট ইনকামের 40% আপনি ইএমআই তে অলরেডি খরচ করে ফেলছেন। এর বেশি আপনি খরচ করলে হয়তো আপনি বিপদ পড়ে যাবেন। ক্লিয়ার? বোঝা গেছে? সো এটা ইএমআই এর শর্ত। তবে আপনি যে 40% বলছেন জাভেদ ভাই স্লাইড, তাহলে 40,000 টাকাই খরচ করবো না, প্লিজ করেন না। কারণ আপনি অন্যের কাছে ঋণ নিয়ে কেন কিনবেন? এর থেকে তো লজ্জার বিষয় কিছু হইতে পারে না। আপনি একটা জিনিস কিনতেছেন, চিন্তা করেন আগেকার দিনের কথা, যখন এসব কার্ড টার্ড ইএমআই টিএমআই ছিল না, তখন মানুষ দুইভাবে জিনিস কিনতো। প্রয়োজনীয় জিনিস, একটা হতো যার নিজের সামর্থ্য আছে সে নিজে যেয়ে কিনতো, আর আরেকজন অন্যের বাসায় যেত, মহাজনের বাসায় যেত, আত্মীয় বাসায় যেত, একটু তুলনামূলকভাবে ধনী পরিবারের কাছে যাবে, যে একটু স্কুলের ফিসটা দিতে হবে, 500 টাকা ধার দেন। এটা কি ভালো ব্যাপার? এটা লজ্জাজনক ব্যাপার না? তা আপনি কেন এই কাজ করতেছেন? আপনি ব্যাংকে বলতেছেন কিছু টাকা দেন আমাকে দয়া করে, আমি আপনাকে 3 মাস পর দিব। আরে আপনি তো ভিক্ষুক হয়ে যাচ্ছেন, আর কয়দিন পর ফার্ম গেটে হাত পাতবেন। মানে আমি বলছি আপনার থিঙ্কিং প্রসেসটা। আপনি ইএমআই দিয়ে জিনিস কেনা মানে হচ্ছে আপনি মানুষের টাকায় জিনিস কিনতেছেন, এতে লজ্জার বিষয়। আপনি কেন মানুষের টাকায় জিনিস কিনবেন? হ্যাঁ, আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন, আমি বললে ইউজ করবেন। এক্সট্রিমলি ইমার্জেন্সি হয়ে গেছে আপনার, এখন আপনি রাত্রেবেলা ইউনাইটেড হসপিটালে আপনার আত্মীয়কে নিয়েছেন, কিংবা আপনি নিজে একজন রাস্তার পড়ে থাকা লোককে নিয়ে গেছেন, এখন ওরা বলছে এখনই 20,000 টাকা দিতে। আপনি কখন যাবেন, কোথায় ক্যাশ তুলবেন, করে দিন আপনি। কিন্তু শখের জিনিস ইএমআই দিয়ে দয়া করে কিনবেন না, ঠিক আছে? তারপরের রুলটাই আমরা চলে যাই, সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এখানে কেউ একজন বলেছিলেন যে আমাদের সবসময় প্রথম সেভিংসগুলো তৈরি করা উচিত একটা 6 মাসের ইমার্জেন্সি ফান্ড। 6 মাসের ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ আপনার যদি প্রতি মাসে খরচ হয় 50,000 টাকা, তাহলে 6 মাসে কত খরচ? 3 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা পর্যন্ত অ্যামাউন্ট শুধু সঞ্চয় করবেন সেভিংসের জন্য। কারণ আল্লাহ মাফ করুক,
আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে, যে আপনার চাকরিটা কোনো কারণে নেই, রাখা যাচ্ছে না, অথবা আপনি একটা শারীরিকভাবে এমন একটা অসুস্থতার মধ্যে পড়ে গেলেন যে আপনি 2 মাস সার্ভিস করতে পারছেন না, কিংবা পরিবারে কোনো একটা বিপর্যয় ঘটলো। যদি এই সেভিংসটা থাকে, আপনি শান্তি মতো আগায় যেতে পারবেন, অল্টারনেটিভ জব যা কিছু, আপনার মাথা ঠান্ডা থাকবে, আপনি স্মুথলি ম্যানেজ করতে পারবেন। কিন্তু যদি এটা না থাকে, আইদার আপনি দ্বারস্থ হবেন অন্যের, ঋণ করে ফেলবেন, অথবা আপনার মাথার সার্কিট আউট হয়ে যাবে যে যদি এরকম হয় তাহলে আমি কি করব। সো আমরা সব সময় একটা 6 মাসের সেভিংস রেখে দিব, এবং এটা দিয়ে কিন্তু পাতায়া ফাতায়া এইসব জায়গায় যাব না। এইটা হচ্ছে জাস্ট আমার বিপদের জন্য। ক্লিয়ার? এরপরের রুলের নাম হচ্ছে 72। আমরা আস্তে আস্তে ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি। সো আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন আমরা অনেক সময় বুঝতে চাই যে এই যে রিটার্নটা আসতেছে, অনেক ইনভেস্টমেন্টের রিটার্ন দেয়, সেই রিটার্নটা আমরা কি হারে আমার টাকাকে বাড়াবে, কারণ ইনভেস্টমেন্ট করছি তো টাকাটা বাড়ানোর জন্য। এখন কেউ আপনাকে বলল যে আমি আপনার বিজনেসই বলছি, আমি ঋণ বলতে সুদ বলে বোঝাচ্ছি না, আপনাকে আমি বিজনেসে 12% রিটার্ন দিতে পারবো, আপনি আমাকে 5 লাখ টাকা দেন। এখন আমার মনে প্রশ্ন আসতেছে যে 12% রিটার্ন ধরলে, 12% রিটার্ন ধরলে আমার টাকাটা কতদিনে কতটুকু বাড়বে, এরকম মনে একটা চিন্তা আসতে পারে। সূত্রটা হচ্ছে সবসময় আপনি 72-কে আপনার রিটার্ন দিয়ে ভাগ দিবেন। তাহলে আমাদের রিটার্ন কত ছিল বিজনেসের? 12%, মানে 12। আর কাকে ভাগ দিবেন? 72। 72-কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। অর্থাৎ আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন এই রিটার্নে চললে 6 বছরে আপনার টাকাটা ডাবল হয়ে যাবে। বুঝতে পেরেছি? আরেকবার বলবো, আরওআই। বাট আমরা তো আর এভাবে কেউ বলবে না, সবাই আপনাকে ইন্টারেস্ট বলবে অথবা রিটার্ন পার্সেন্টেজ বলবে। আরওআই কিন্তু আসলে এটা না, হুবহু আরওআই বললে ভুল হবে। আমি আবার বলি, নর্মাল বলি আপনাদেরকে, আপনারা যখনই কোথাও কোনো টাকা ইনভেস্ট করতে চাবেন, আপনারা সবাই আপনাকে রিটার্নের রেট বলবে আপনাকে। অর্থাৎ আপনি যদি একটা নর্মাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন, আপনি 3% হারে রিটার্ন পাবেন, 3%। আপনি যদি একটা মোটামুটি ভালো জায়গায় ইনভেস্ট করেন, ধরেন একটা ডিপিএস, নট ডিপিএস, সঞ্চয়পত্র কিনলেন, আপনি হয়তো 11% ইন্টারেস্ট পাবেন। আবার আপনি যদি সুপার ডুপার কোনো বিজনেস ইনভেস্ট করতে পারেন, কোনো ফ্রেন্ড খুব ভালো স্টার্ট আপ করতে, সেখানে হয়তো আপনি 40-50% রিটার্ন পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? এখন এই রেটটা আসলে কিরকম রেট বোঝাই যাচ্ছে, 6 থেকে 12 ভালো, 12 থেকে 20 ভালো, 20 থেকে 40 ভালো, কিন্তু কিরকম ভালো এটা যদি আমি বুঝতে চাই, তাহলে ওই রেটটা 6%, 10%, 12% যেটাই আছে, এটাকে আপনি সবসময় 72-কে দিয়ে ভাগ দিবেন, বা ভুল বলা হলো, 72-কে ওই রিটার্নটা দিয়ে ভাগ দিবেন। তাহলে ধরে নেন আমরা যে আলাপ করছি তার রেট কত? 12%। ধরে নেন আমাদের সঞ্চয়পত্রের রেট, তাহলে আমি কত লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে যাচ্ছি? ধরেন 1 লাখ টাকার। তাহলে 72-কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। তাহলে 6 বছর পর আপনার টাকাটা কত টাকা হবে? 2 লাখ টাকা হবে, যদি আপনি এখান থেকে আর টাকা না তোলেন। আমি বুঝতে পেরেছি? এখন আবার ধরেন একই উদাহরণটা আমরা অন্যভাবে ধরি, এমন একটা জায়গায় আপনি ইনভেস্ট করলেন 1 লাখ টাকা, যেখানে ইন্টারেস্ট রেট হলো 6%। তাহলে 72-কে আপনি 6 দিয়ে ভাগ দিলে কত হবে? 12। তাহলে আপনি 12 বছর পর এই টাকাটা আপনার 2 লাখ টাকা হবে। তাহলে এখন বোঝা গেল যে কোনটাতে আমি বেশি পাবো এবং কত দ্রুত আমার বাড়বে। এটা রিটার্নের হিসাব হচ্ছে 72 ডিভাইডেড বাই পার্সেন্টেজ। বোঝা গেছে? যত হাই রিটার্ন তত আপনার দ্রুত টাকা ডাবল, 3 ডাবল হইতে শুরু করবে, কিন্তু আমরা শেষে আলাপ করব তত রিস্ক বাড়তে থাকবে। আমি বললাম 3%, এই ব্যাংকে ফেলে রাখলে এই টাকা হয়তো আপনার কোনোদিন হারাবে না, চুরি হবে টাকা অন্যভাবে, ওই যে ইনফ্লেশন, কিন্তু আপনার টাকাটা হারাবে না। কিন্তু আপনি একটা ফ্রেন্ডকে দিলেন 40% রিটার্ন, ও চেষ্টা করছে কিন্তু বিজনেস বসে গেছে, তো কোথা থেকে দিবে সে আপনাকে? সো যত রিস্ক তত হাই রিটার্ন, এটা আমরা পরে দেখব। রুল অফ 72 ক্লিয়ার? ওকে, আমরা সময়ের দিক থেকে ঠিক আছি। আচ্ছা, এটাকে আমরা বলি এজ বেস অ্যাসেট অ্যালোকেশন, অর্থাৎ আমি যখন বয়স আমার বাড়ছে ছোটবেলা থেকে, আমি কি হারে ইনভেস্ট করব, এটা ভালো করে বুঝবেন। সো আমরা যখন কোনো ধরনের ইনভেস্টমেন্ট করি, পড়বেন না, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্টের দুটো ধরনের ইনভেস্টমেন্ট হয়, একটা বলি ইকুইটি বেসড ইনভেস্টমেন্ট, আরেকটাকে বলা হয় ডেট বেসড ইনভেস্টমেন্ট। ইকুইটি বেস কোনগুলো? ইকুইটি মানে হচ্ছে আপনি কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করছেন, বোঝা যাচ্ছে? শেয়ার কিনে নিই আমরা, এটাকে বিনিয়োগ বলে। আর ডেট বেট হচ্ছে কি, আপনি কোনো একজনকে মতো এক ধরনের টাকা ধার দিচ্ছেন, আপনি সঞ্চয়পত্র কিনে রাখছেন, আপনি কি সরাসরি বিজনেস করছেন? না, আপনি ব্যাংকে আসলে টাকা দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকে টাকা দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংক ওই টাকাগুলো নিয়ে অন্য খাতে ব্যবহার করছে।
সে হয়তো ব্যবসা করতে পারে, অন্য কাউকে ঋণ দিতে পারে, অন্য। তাহলে ঋণের বিপরীতে আপনি ঋণ দিচ্ছেন, বোঝা যাচ্ছে? কোনটাতে রিটার্ন বেশি, ইকুইটি না ডেট? ইকুইটি। তাহলে রিস্ক বেশি কোনটাতে? ইকুইটি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি কিছু টাকা আপনার কাছে থাকে, 100 টাকা যদি থাকে আপনার কাছে, 100 টাকাই সেভিংস এবং 100 টাকা আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে? 100 টাকা আপনার কাছে আছে এবং 100 টাকা আপনি এখন ইনভেস্ট করতে যাচ্ছেন। এখন আপনার হাতে কয় ধরনের অপশন খোলা আছে ইনভেস্ট করার? মূলত 2 ধরনের। এখন আপনি কোনটাতে ইনভেস্ট করবেন, ইকুইটি নাকি ডেট? দুটাতেই করবেন, দুটাতেই করবেন। এখন কিভাবে করবেন, 50 টাকা এটা না 50 টাকা এটা, সেটার একটা সূত্র আছে। সূত্র বলেছে আপনার যেটা এজ, আপনার এজ কত? আমার এজ 45। তাহলে 100 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে কত থাকে? 55। আমার জন্য আমার যে টাকা যেটা আমি ইনভেস্ট করবো 55%-এর বেশি ইকুইটিতে দিলে আমার জন্য রিস্ক বেড়ে যাচ্ছে। ইকুইটিতে ইনভেস্ট করবো 55-এর কম বা সমান, বাকিটুকু আমি ডেপ্টে ইনভেস্ট করব। কিন্তু আমাদের এখানে ধরেন কোনো একটা ভাই আছে 30 বছর বয়স, তাহলে ওর 100 - 30 কত হচ্ছে? 70। তাহলে ওর 100 টাকাটার, আমারও 100 টাকা, ওরও 100 টাকা, ও কিন্তু ওর 70% ইকুইটিতে দিয়ে দিতে পারবে। তাহলে কি দাঁড়াচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে ইকুইটিতে আমাদের দেওয়াটা আমরা কি করছি? কেন? রিস্ক। কারণ ইকুইটিতে রিস্ক বেশি হবে। আপনি জীবনের আর্লি স্টেজে রিস্কে পড়লে কোনো সমস্যা, আপনি কাটায় উঠতে পারবেন। কিন্তু যত পরের দিকে যাবেন আপনার রিস্ক যত বেশি হবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এটা আপনাদের শেয়ার বাজার এবং সব ক্ষেত্রে আপনারা এটা ফলো করবেন এবং সবসময় একটা ব্যালেন্স মেনটেন করে চলবেন, ঠিক আছে? ক্লিয়ার? আমরা তারপরটাই যাচ্ছি, এটা খুবই সোজা। 10-5-3। আমরা যখন কোনো একটা রিটার্ন চিন্তা করি, জেনারেলি 3 রকম, আমি যদি এখন আলোচনায় 2 রকম বলছিলাম, 3 রকমের রিটার্ন হয়। একরকম রিটার্নকে আমরা বলছি ইকুইটি রিটার্ন, যেটা জেনারেলি 10%-এর আশপাশে অপারেট করে, বাড়া কমা হতে পারে কিন্তু, হ্যাঁ, মানে ইকুইটি জাতীয় বিজনেসে যদি আপনি ইনভেস্ট করেন তারা আপনাকে 10-12%-এর বেশি রিটার্ন দিবে না ইন জেনারেল, যদি না কোনো হঠাৎ করে বড় কোনো কোম্পানি হয়েছে, ফেসবুক টাইপের, বাংলাদেশে তো এরকম হয়, আমি নামগুলো বলছি না, এরকম কিছু হলে বাড়বে। কিন্তু ইন জেনারেল ইকুইটি ইনভেস্টমেন্টে আপনি 10-12%-এর বেশি রিটার্ন পাবেন না। যদি আপনি ফিক্সড ইনকাম দিতে চান, যেমন ফিক্সড ডিপোজিট, বন্ড, বিভিন্ন ধরনের ফান্ড আছে, এগুলো আপনার 5%-6%-এর আশপাশে অপারেট করবে। আর যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখেন তাহলে এটা 3% রেটের রিটার্ন দিবে। এগুলো কিন্তু সবই হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে এগুলো কিছুটা ওঠানামা করতে পারে। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, রুল অফ ডকুমেন্টেশন। এটা কোথাও ছিল না, আমি লিখছি এই রুল, আমি নিজে হাতে বানাইছি। আপনারা যাই করেন আল্লাহর ওয়াস্তে কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন অথবা গুগল ফর্মে, গুগল ডকে লিখে রাখেন, আপনার বিশ্বস্ত মানুষকে দেখিয়ে রাখেন, পাসওয়ার্ডগুলো জানিয়ে রাখেন। যখনই কোনো একটা অ্যাকাউন্ট খুলছেন কিংবা আপনার অফিসে প্রভিডেন্ট ফান্ড কোনো একটা অ্যাকাউন্ট খুলছেন, কোনো একটা মেবি ইনভেস্টমেন্ট হয় না, কোম্পানি শেয়ার দেয়, দয়া করে আপনার নমিনির নাম ঠিকমতো দেন এবং নমিনিকে জানায় রাখেন যে আমি কিন্তু তোমাকে অমুক অ্যাকাউন্টের নমিনি করেছি, এই হচ্ছে তার ডকুমেন্ট। আমরা অফিসে, আমার মনে আছে আমি যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমি তো বিয়ে শাদী কিছুই করি নাই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, এখন নমিনিকে জানি না, আমার বন্ধু কলিগকে বলছে আপনার ছবিগুলো আমাকে দেন, আমার ছবিগুলো আপনি নেন, আমার নমিনি হয়ে গেছে আসলেই। সো আমরা অনেক সময় আমাদের পরিবারকে কিন্তু অনেক কিছু জানাই না, যে আর এখানে 5 লাখ টাকা জমায় রাখছে, এটা যদি বাসায় শোনা মাত্রই তো বলবে এই করো সেই করো। অনেক সময় আমাদের আত্মীয় সম্পর্কের লোকরা খবর পেয়ে গেলে টাকা ধার চায়, হ্যাঁ এই প্রবলেমগুলো আছে, কিন্তু তারপরও আপনার ক্লোজ মানুষকে আপনার জানিয়ে যেতে হবে যে আপনি কি কি করেছেন, কোথায় কোথায় কি আছে। যদি বাসার লোককে বলতে অসুবিধা হয়, আপনার কোনো বিশ্বস্ত বন্ধুকে বলে রাখেন। ফ্রেন্ড থাকে না কত, খুব বিশ্বস্ত বন্ধু, আপনি তাকে খালি সবকিছু লিখে পাসওয়ার্ডটা দিয়ে রাখেন আর লিঙ্ক দেন যে যদি কখনো তোর প্রয়োজন হয় আমার অনুপস্থিতিতে এই ডকুমেন্ট খুললে তুই সব দেখতে পাবি। তো ওইটা তো আপনি মরার পরে বা অসুস্থ হওয়ার পরেও খুলে দেখতে পাবে কখন? যখন আপনি সময় মতো লিখে যাবেন। না লিখলে তো সাদা পাতা দেখতে পাবে সে। আমি কি বোঝাতে পেরেছি? আমি আমার চেনা পরিচিত বহু লোককে চিনি যেই লোক এগুলো লিখে যায় নাই এবং সে মরে যাবার পর, ওই লোকটা মরে যাবার পর সে বার্ধক্যে অথবা অল্প বয়সে ডিজাস্টার হয়ে গেছে, ফ্যামিলিতে বিশাল ভুল বোঝাবুঝি হয়েছে। এমনও হতে পারে হয়তো তার কোনো একটা জায়গায় একটা সম্পদ আছে আমরা জানিও না। আপনারা জানেন যে আমাদের গ্রামাঞ্চলগুলোতে মানুষ মারা গেলে অহেতুক তার দেনাদার তৈরি হয়। কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, তার বাবা মারা গেছে, বিকেল থেকে নাকি লোক এসে বলে 5 লাখ টাকা পাই, 2 লাখ টাকা, উনি এলাকার একটু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ছিল,
এই সবাই নাকি খেলে টাকা পায়। তো উনি আমাকে আফসোস করে বলছেন, আব্বার কাছে গেলে সবাই টাকাই পায়, কেউ দেখলাম না যার কাছে আব্বা টাকা পায়, তারা নাই, হাওয়া হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো, আপনার জমির ডকুমেন্ট কোথায়, কোনোটা হয়তো আপনি রেজিস্ট্রেশন করছেন নামজারি করেন নাই, কোনোটা হয়তো নামজারি করছেন, কোনোটা হয়তো আপনার অ্যাকাউন্ট সামান্য কয়টা টাকা রেখে ছেড়ে দিয়েছেন, কোথাও হয়তো সঞ্চয় অ্যাকাউন্ট করেছেন, অফিসে কি কি পাবেন আপনি, কোনটা ম্যাচিউর হবে কোনটা হবে না, কাউকে টাকা ধার দিয়েছেন কিনা, কাউকে কোনো ইনভেস্ট করেছেন, সব কিছু একটা ডকুমেন্টে লিখে পাসওয়ার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আপনি রেখে দিবেন এবং এটা কোনো একজন বিশ্বস্ত মানুষকে দিবেন। তাহলে আপনার অনুপস্থিতিতে মানুষগুলো আরাম পাবে, অথবা আপনার টাকা বেহাত হয়ে যাবে, আপনার সঞ্চয় যার জন্য করছেন তারা আসলে পাবে না জিনিসগুলো। ঠিক আছে, বিশেষ করে যারা একটু আমরা বয়স হয়ে যায়, মুরব্বী হই বা হব, আমাদের সম্পদ আমরা ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বন্টন করে দিতে চাই, এগুলো আমি মনে করি, যদিও আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পার্ট না, কিন্তু সুযোগ আসলে আমি বলার, আপনাদের যাদের মুরব্বী মা বাবা আছে না, তাদেরকে আপনারা ইনসিস্ট করবেন যে আব্বা এগুলো ক্লিয়ার করে যান, কারণ উনি একদিন হুট করে মরে যাবে, আল্লাহর নিয়মেই মারা যাবে, সংসারগুলোর মধ্যে কিন্তু এই সামান্য 2-6 জমি নিয়ে সারা জীবনের গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। আপনার বেঁচে থাকা অবস্থায় যা যা করার করে দিয়ে যান। ওকে, ঠিক আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা এখন আলাপ করব, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যেটার নাম হচ্ছে কর্পাস। এই শব্দটার কোনো মিনিং নাই, এটার নামই হলো কর্পাস। কর্পাস আসলে কি? আমরা বলি না যে আমার যদি জমিদারি থাকতো আমার আব্বার, তাহলে আমি চাকরি করতাম না, এরকম কথা বলি না আমরা? কর্পাস হচ্ছে একটা জমিদারি। এখন জমিদারি দিয়ে তো আসলে চাকরি ছাড়া সম্ভব নয়, তার মানে আপনার একটা অ্যামাউন্ট অফ মানি দরকার, যেই মানিটা আপনি কালকে থেকে চাকরি করবেন না, ব্যবসা করবেন না, কিচ্ছু করবেন না, আপনি ঝিমাবেন বসে বসে, কিন্তু মাস শেষে আপনার সংসার চালানোর উপার্জনটা ওখান থেকে উঠে আসতে হবে। এইটার নাম হচ্ছে কর্পাস। আমি বুঝতে পেরেছি? প্যাসিভ ইনকাম সোর্সের কম্বিনেশন, ঠিক আছে, যেটা আপনাকে এটা নিশ্চয়তা দিয়ে দিবে। এবং আমরা আর্লি রিটায়ারমেন্ট যখন যেতে চাই, অর্থাৎ আপনি ডিসাইড করলেন আমি 45 বছর বা 50 বছর পর ইনশাল্লাহ হায়াত থাকলে কাজ করবো না, আর এটা তো বার্ধক্যে রিটায়ার করবেন, সে তো আসেই, ওটার জন্য তো প্ল্যান করতেই হবে, কিন্তু যারা আমরা আর্লি রিটায়ারমেন্ট করতে চাই আমাদের জন্য এটা জরুরি। তাহলে কর্পাস হচ্ছে একটা অ্যামাউন্ট। কিভাবে বের করবেন কর্পাস? সহজ হিসাব, যে আপনার মাসে যে খরচ, অর্থাৎ আপনি কত সালে রিটায়ার করবেন, একটা আমাকে বছর বলেন যে আমি অমুক মাসে রিটায়ার করতে চাই। 50 সাল পর্যন্ত কাজ করবেন, এ প্ল্যান করে লাভ কি ভাই? এতদিন না, ধরেন এখন হচ্ছে 25 সাল, আমি 30 সালে রিটায়ার করবো, 30 সালের পর আর কাজ করবো, অনেক কাজ করছি, হইতে পারে না? অ্যাটলিস্ট বলেন, আল্লাহর কাছে চান, চাওয়াও যদি বন্ধ রাখেন তাহলে কিভাবে হবে? 40 অনেক দেরি, জানি না, এটা আপনার জন্য ঠিক হলে আপনি করেন, আমি করলে 30, 5 বছর আছে, আচ্ছা এমনি এটা কথার কথা। তাহলে 30 সাল বা 35 সাল বা 40 সালে ওই সময় আপনার প্রতি মাসে কত টাকা দরকার, সেটা একটা হিসাব করে নিতে হবে কিন্তু আপনাকে। তাহলে ওই সময় আপনি একটা হিসাব করলেন, আমার তো মেবি বাসার লোন শেষ হয়ে যাবে, এইটা এরকম হয়ে যাবে, ছেলের পড়ালেখা শেষ হয়ে যাবে, অথবা ছেলে কেবল ইউনিভার্সিটিতে উঠবে, অথবা মেয়েকে এইটা দিব, তাকে ওইটা, আসলে একটা খরচের তো হিসাব আছে, সেই অ্যামাউন্টের একটা হিসাব তৈরি হলো। ধরেন আলোচনার জন্য বলছি 50,000 টাকা, আলোচনার জন্য মান্থলি, তাহলে বছরে 6 লাখ টাকা। এই টাকাটাকে আপনি 4% দিয়ে ভাগ দিবেন। কত পার্সেন্ট? 4%, মানে কি 0.04, এটাকে তো আমরা 4% বলি। যেই টাকাটা তৈরি হবে এটার নামই হচ্ছে কর্পাস। এই টাকাটা আপনার কাছে রেডি থাকতে হবে। টাকাটার অ্যামাউন্ট হঠাৎ করে দেখলে অনেক মনে হবে, কিন্তু ভয় পান না, এটা আস্তে আস্তে তৈরি হবে, বিন্দু বিন্দু বালুকণা ওরকম তৈরি হবে এটা। কিন্তু আপনার তো জানতে হবে যে আমার লক্ষ্যটা কোথায়। আপনি যদি লক্ষ্যই না জানেন তাহলে আপনি কি জমাবেন আর কি খরচ করবেন? তাহলে কর্পাসের কনসেপ্ট কি আমরা বুঝতে পেরেছি? সরি আরেকবার বলবেন। এই যে বলতেছি আমি আস্তে আস্তে আসতেছি, সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, এখানে মনে একটা এক্সাম্পল আছে, এগুলো অনেক জটিল করে রাখা, আমি সহজ করে বলতেছি, যে আপনার যদি মাসে 50,000 টাকা লাগে, আছেন আমার সাথে? আপনার কর্পাস বছরে লাগতেছে কত? 6 লাখ টাকা। আপনি একে 0.04 দিয়ে ভাগ দিয়ে দিবেন, কত টাকা হয় দেখেন তো? 1.5 crore। এত কম নাকি 15 কোটি? আমি জানি না, টাকা বেশি হয়ে গেলে আমি হিসাব করতে পারি না, একই লাগে আমার কাছে সব। কত? যেটা একটা অ্যামাউন্ট আছে 1.5 crore, 1.5 কোটি টাকা, এইটাই হচ্ছে কর্পাস। এই 1.5 কোটি টাকা যেদিন আপনার হাতে চলে আসবে সৎ উপায়ে, এখন সেটা আপনি আপনার আব্বা আপনাকে দিতে পারে, আপনি সেভিংস করে জমাতে পারেন, আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটির টাকা থেকে আসতে পারে, সৎ উপায়ের যে কোনো মাধ্যম থেকে আসলে হবে, ভাবি আপনাকে জমিয়ে দিয়ে দিতে পারে 1.5 কোটি টাকা। যেই দিন আপনি 1.5 কোটি টাকা পেয়ে গেছেন, আপনার কর্পাস ডান,
এখন আপনার কাজ হচ্ছে এই টাকাটাকে ব্যবহার করা। তাহলে এই টাকাটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন? ব্যাংকে যদি জমি রাখেন তাহলে কত করে রিটার্ন পাবেন? 3%। নর্মাল সেভিংস। আর ইনফ্লেশন কত পার্সেন্ট হয়? 7%, 8% তো ডিক্লেয়ার করে, বাস্তবে তো 9-10%। তাহলে যদি ব্যাংক থেকে আপনি 3% রিটার্ন পান আর আপনার যদি খরচ মানে বাড়তে থাকে 9-10%, তাহলে তো এই টাকা চুরি হয়ে যাচ্ছে। কাজে এই টাকাটা আপনাকে অ্যাটলিস্ট 12% হারে রিটার্ন জেনারেট করতে হবে, 12%, এবং করা সম্ভব। বাংলাদেশে 12% রিটার্ন জেনারেট করা সম্ভব। আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিব, যদি আমি খুব এক্সপার্ট লোক না, আপনার এক্সপার্ট লোকদের সাথে দরকার এটা নিয়ে পরামর্শ করবেন, বিকজ ইটস অনেক বড় সিদ্ধান্ত। আমরা এর পরের স্লাইডে ওই ধরনের ডিসকাশন করব। বাংলাদেশে কিছু ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, আপাদের নামে করতে হয়, আপাদের সুরক্ষা দিছে, যেখানে সম্ভবত 50 লাখ টাকা পর্যন্ত করা যায়, আর পারিবারিকভাবে সম্ভবত আরো 50 লাখ টাকা পর্যন্ত করা যায়, যেখানে আপনি 11 থেকে 12% রিটার্ন পাবেন। অর্থাৎ 12% রিটার্ন সম্ভব। আর আপনি কিছু বুদ্ধি খাটাবেন না, আপনি তো এতদিন ধরে এমনি ভেসে আসেননি, আপনার তো অনেক বুদ্ধি হয়েছে, সেগুলো আপনি কাজে খাটাবেন, কিছু কিছু জায়গায় বিজনেস করবেন, ছোটখাটো বিজনেস করবেন, সেখান থেকে রিটার্ন আসবে। অর্থাৎ দিন শেষে আপনার কর্পাস কি করবে? আপনাকে রিটার্ন দিবে। কত বছরের জন্য আপনি নিরাপদ কর্পাস দিয়ে? কত বছরের জন্য? 30 ইয়ার্স। হ্যাঁ, কর্পাসের যে সূত্র, এরা বলে 30 বছরের জন্য আপনি এরপরে নিরাপদ। কর্পাসের একটা হিসাব আছে, আমি আপনাদেরকে দেখাবো এখানে, ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। আর অনেক নাম্বারস আছে, ভয় পাবেন না। এইটা হচ্ছে কর্পাসের হিসাব। আমি বিশ্বাস হয় না, আমি নিজে করে দেখছি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হিসাবটা, বুঝেন আগে। হ্যাঁ, দেখেন একজন লোক যার কর্পাস হচ্ছে, তার মান্থলি খরচ কত? 50,000 টাকা। বোঝা যাচ্ছে? আমার মাউসটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে তার বছরে খরচ কত? 6 লাখ। তার কর্পাস হচ্ছে, আপনারা বলছেন 1.5 কোটি টাকা, এবং উনি যদি 12% হারে রিটার্ন জেনারেট করতে থাকে, তাহলে ওনার টাকাটা প্রতি বছর এইভাবে বাড়তে থাকবে। এবং মজার ব্যাপার, উনি তার প্রথম বছরে ওনার খরচ করতে হবে না? খরচ তো করতে হবে। আমি টাকাটা কর্পাস কেন বানাইছি? খরচ করব। তো উনি যদি 50-এর জায়গায় 56,000 টাকাও খরচ করে প্রতি মাসে, তবু ওনার কর্পাস কিন্তু ফিক্স থাকবে। এইভাবে চলতে চলতে উনি ওনার 30তম বছরে প্রতি মাসে চাইলে 4.5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। তারপরও কর্পাসের টাকা যেমন আছে সেরকম থাকবে, ইনফ্লেশনের সাথে পাল্লা দিয়ে দিয়ে টাকাটা বাড়বে। অর্থাৎ এক সময় দেখেন ওটা কত হয়, 13 কোটি টাকায় পরিণত হবে এই টাকা। এটাই কিন্তু হচ্ছে স্নোবল এফেক্ট। এইটাই হচ্ছে সেই, আমরা বলেছি না, এক দানা চাল 2 দানা হইতে হইতে অসীম হয়। কে বিশ্বাস করবে যে আমি 1.5 কোটি টাকা দিয়ে কাজ শুরু করলে এটা আমার 13 কোটি টাকায় পরিণত হইতে পারে? আবার আমার সমস্ত খরচ দেওয়ার পর এর থেকে বড় সোনার ডিম পাড়া হাঁস কি থাকতে পারে? আমি মনে করি আজকের পর থেকে আপনাদের সবার মাথায় কর্পাস ঢুকে যাওয়া উচিত, এবং আপনার মাথায় ঢুকে যাওয়া উচিত যে আমি পুরোটা না হোক, আমার সংসারের খরচ হতো 1 লাখ টাকা, 20,000 টাকার কর্পাস বানায় ফেলি, তাহলে তো 20,000 টাকার টেনশন ফ্রি। আর যদি আপনি এটা না করতে পারেন, আপনাকে যদি কেউ খুশি হয়ে 1 কোটি টাকা দানও করে দেয়, পায় না অনেক লোক লটারিতে টাকা, আপনি টাকা খরচ করে ফেলবেন। আমেরিকাতে সবচেয়ে বেশি লটারি হয়। আমি ইউএসতে গেলাম, দোকানে গেলে অবাক লাগে, মানে যে কোনো ওই যে আমাদের গ্রোসারি শপগুলোর মতো শপে মানুষ পাগলের মতো লটারির জিনিস কিনে। প্রতি উইকেন্ড নাইটগুলোতে মানুষের বাজেটই থেকে লটারি, এবং কম টাকা না, 200, 500, $1,000 লটারি কেনে, এবং পায় হইল মনে করেন পুরো আমেরিকায় যত লোক আছে মিলে হয়তো পায় 2 জন 1 জন। এই লোকগুলো কিন্তু বিলিয়নিয়ার হয়ে যায়, মিলিয়নিয়ার হয়ে যায়। কিন্তু এদের উপর রিসার্চ করে দেখেছে এদের 97% লোকই আবার পরের 2-3 বছরের মধ্যে সর্বশান্ত হয়ে যায়। ওই যে পোর, গরিবের কথা মনে আছে? গরিবসরা সারা জীবনই গরিবস। এবং বিশ্বাস করেন, আপনাদেরকে যদি কেউ এই মুহূর্তে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে বলে আপনি টাকাটা ম্যানেজ করেন, আপনি পারবেন না করতে। আমি পারবো না করতে, বিকজ আমরা তো ম্যানেজমেন্টের প্রিন্সিপালটাই জানি না। সো আমি বলবো আজকে থেকে নিয়ত করেন, যতটুকু কিছু না হোক, আমার বাচ্চা বিদেশের একটা ইউনিভার্সিটিতে পড়বে, ওর কর্পাস যেন ওর ইউনিভার্সিটির খরচটা অন্তত ম্যাচ করতে পারে। এতটুকু তো করে যেতে পারেন আপনি আজকের দিন থেকে। করা যায় না? অবশ্যই করা যাবে ইনশাল্লাহ, আরো বড় কিছু করতে পারবেন। সো আমি কর্পাস আপনাদেরকে বোঝাতে পেরেছি। কর্পাস হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যা আপনাকে নিরাপদ করে ভবিষ্যতের জন্য। ওকে, আমরা লাস্টের জায়গায় চলে আসছি, আর 5-7 মিনিট লাগবে। কিভাবে টাকা বাড়বে, এটাই তো আমাদের মূল লক্ষ্য আজকের দিনের। এই যে কর্পাস বানাবো, টাকা তো কর্পাস পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে কিভাবে টাকা বাড়াবো? শুরুতে বলছি 2টা কাজ করা যাবে না টাকা বাড়ানোর ক্ষেত্রে, বাকিগুলো করা যাবে, 2টা করা যাবে না। এক কি? ক্রেডিট কার্ড হেলাই ফেলাই ইউজ করা যাবে না। ক্রেডিট কার্ড আছে আপনাদের কার কার পকেট? আর যদি কেউ ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলেন, তার থেকে বড় পাগল বাংলাদেশে এক্সিস্ট করে না। অনেক লোক আছে আমি দেখছি ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলে।
এই ভয়ঙ্কর কাজ কোনোদিন করবেন না। ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলে বড়লোকই দেখানোর দরকার নেই, মানে না খেয়ে থাকবেন। সো ক্রেডিট কার্ডের ব্যাপারে দুইটা বিষয়, কোনোদিন ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলবেন না। আর 2 নম্বর হচ্ছে ক্রেডিট কার্ডের বিল কখনো ওভারডিউ করবেন না, নেভার। যদি পারেন তাহলে ক্রেডিট কার্ড ইউজ করবেন, না হলে ওদেরকে দিয়ে আসবেন। এবং বাংলাদেশে এমন এক জিনিস যেটা ফেরত দিতে গেলে নেয় না, ক্রেডিট কার্ড। আপনি যাই দেখেন, চেষ্টা করেন, কত মুশকিল ক্রেডিট কার্ড ফেরত দেওয়া। আত্মীয়রা মানে পরম আত্মীয় হয়ে যাবেন ওই দিন আপনি তার। ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের ভুল করি আমরা অনেক সময়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এইটা একটু ভালো করে বুঝে নেন। ইন্স্যুরেন্স কিন্তু মূলত দুই রকম, একটা ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স, একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে আপনি ওখানে টাকা জমা দিবেন, তারা আপনার জন্য ব্যবসা করে 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 আপনার জন্য টাকা রিটার্ন নিয়ে আসবে। আরেকটা হচ্ছে আপনি কোনো অসুখ বিসুখ ইত্যাদির মধ্যে পড়লে, মারা গেলে, সেগুলোর সময় আপনাকে একটা রিস্কের প্রিমিয়াম দিবে। এই তো ক্লিয়ার, বোঝা গেছে? প্রথম কথাটা হচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানি যদি আপনাকে প্রথম কথাটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাকে 12% ইন্টারেস্ট এনে দিতে পারে, তাহলে নিশ্চয়ই ওর কিছুর ইন্টারেস্ট রেট এখানের ভিতরে ঢুকে রাখছে, নাহলে কিভাবে দিচ্ছে আপনাকে? তাহলে আপনি যদি বুদ্ধিমান হন তো সেই কাজটা তো আপনি করতে পারবেন। এইখানে এই রুমে বসে আছে এরকম কোনো লোক নাই যার টাকাটা কোথায় ইনভেস্ট করবে এটা বাইর করার জন্য আবার আরেক লোককে টাকা দিয়ে আসতে হবে। এই ভুল আমরা কোনোদিন করবো না, ঠিক আছে? তাহলে কখনো ইনভেস্টমেন্ট করার জন্য এই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাবেন না। তারা কিন্তু আপনাকে অনেক গভীর গভীর জিনিস দেখাবে, ভিডিও দেখাবে, অ্যাডভার্টাইজ দেখাবে, আপনার মন ভয়ে পরিপূর্ণ হবে, আল্লাহ আমার বাচ্চার কি হবে, অমুক হবে। তো আল্লাহর উপর ভরসা রাখেন, এর থেকে বড় ভরসার কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, এখন আসেন টার্ম ইন্স্যুরেন্স থাকতে পারে, যে আমি বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার এটা হলো ওটা হলো। আমি এটা নিষেধ করছি না আপনাদেরকে, কারো যদি করতে ইচ্ছা হয় সেটা করবেন, কিন্তু এটার বিনিময়ে আপনি কোনো কিছু পেতে চাবেন না। আমি বোঝাতে পেরেছি? এটা তো রিস্ক প্রিমিয়াম। আপনার জীবনে এটা ঘটুক, আপনি কি চান? আপনি চান যে আপনি অ্যাক্সিডেন্টে পড়ে আপনার চোখ নষ্ট হয়ে যাবে, হাত নষ্ট, আপনি চান? তাহলে তার জন্য যদি আপনি টাকা দিয়েও থাকেন, সেটা রিটার্ন আপনি চাবেন না, যে আপনি চাবেন আল্লাহ আমার জন্য না হয় এটা জীবনে, ওকে? আর সর্বোপরি আমি যতটুকু জানি, আমি 100% শিওর না, আমাকে ইন্স্যুরেন্স করতে আসছিল, আমি তাকে জিজ্ঞেস করছি কি ইসলামিতে হালাল কিনা। আমার জানা মতে ইটস নট। আমি বোঝাতে পেরেছি? আপনি মানে কি আল্লাহ তাআলা আপনার উপর কি দিতে পারে সেটা আপনি আবার নিজে থেকে মিটিগেট করার বুদ্ধি করছেন অমুক কোম্পানির মাধ্যমে। এই ভিডিও দেখলে আমাকে ওরা কোনোদিন স্পন্সর করবে না, কোনোদিন আমার ট্রেনিং দিবেন আমি জানি। তারপরেও যেটা সত্য তা তো বলতেই হবে। যেমন শুরুতে সুদের বিষয় বলে দিছি। তো এটা কিন্তু আসলে আমি যতটুকু ইসলামকে বুঝি, ইটস নট রাইট। তারপর বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? তাহলে অন্তত ইন্স্যুরেন্সের এই বিষয়টা বললাম, ইন্স্যুরেন্স থেকে কোনো রিটার্ন আসার পাশে ইন্স্যুরেন্স করবেন না। যদি করেন আল্লাহর ওয়াস্তে করে দিবেন, যে ভাই আমি এটা দিছি, আমার বাচ্চার জন্য দিছি, আমার অসুস্থতার জন্য মারা যাব, ওইটা আমি চাই না আমার জীবনে ঘটুক, ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা যদি টাকাকে বাড়াতে চাই তাহলে আমরা কি কি করতে পারি? আনফরচুনেটলি আমাদের দেশে অনেক অপশন নাই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই প্রচুর অপশন আছে, আমেরিকা বা উন্নত দেশে তো আছেই। আমাদের দেশে অপশন নাই। আবার যে কটা অপশন আছে সেগুলো খুবই 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 রিস্কি অপশন, যেমন শেয়ার বাজার। এখানে গেছেন এবং ধ্বংস হয়েছেন এরকম লোক প্রচুর। সেই জন্য আমাদেরকে অনেক সময় লো বাজেটের মধ্যেই খেলতে হবে, লো রিটার্নের মধ্যে খেলতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমি সবার আগে ইচ্ছা করে লিখছি, যেহেতু আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, আমি বলি ডিরেক্ট ব্যবসার মধ্যে যান। হয় নিজে ইনভেস্ট করেন অথবা ইকুইটি পারচেস করেন। নিজে ইনভেস্ট করা মানে বুঝতে পেরেছেন তো, নিজে ব্যবসা করা, নিজে শুরু করলেন, অথবা আপনার একজন ক্লোজ বন্ধু বা কাউকে পেলেন যে করতে চায়, আপনি তার সাথে ইনভেস্টমেন্ট পার্টনার হয়ে গেলেন। এইটা দুইটা মিলেই প্রথমটা কিন্তু। আর দ্বিতীয়টা হচ্ছে কেউ অলরেডি ব্যবসা করতেছে, তার ইনভেস্টমেন্ট দরকার, আপনি ইনভেস্টমেন্ট করে আপনি তার ইকুইটি ওনার হয়ে গেলেন। আমি 20% বিজনেস কিনে নিছি ওর। বুঝাতে পেরেছি? এই অপশনটা সবচেয়ে ভালো অপশন, কিন্তু রিস্কের ব্যাপারটা কি? রিস্ক আছে নাকি নাই? হিউজ পরিমাণ রিস্ক আছে এটার মধ্যে। বিশেষত আমি এটা জানতাম না, রিস্টার্ট ইউরসেলফের সৌজন্যে বা কাজ করতে গিয়ে আমি প্রচুর প্রবাসীদের সাথে আমার কাজ হয় আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের কয়েকটা বড় বড় মানে বাংলাদেশের মানুষরা কয়েকটা বড় বড় পকেটে কিন্তু অনেক লোক আছে, যেমন সাউথ কোরিয়া, মিডল ইস্ট, সৌদি আরব, ইউএস, ইউকে, এইসব জায়গায় হিউজ পরিমাণ মানুষ আছে। এবং আপনারা জানেন কি তাদের দুর্দশা, তারা এই যে উপার্জনটা করে, তারা কিন্তু পরিবার ফেলে যায়, আপনাদেরই হয়তো আত্মীয় স্বজন আছেন, অমানসিক পরিশ্রম করে, তারপরে এই টাকাগুলো দেশে পাঠায়। তারপর তাদের বাবা মাদের হাতেই তো টাকাটা থাকে, তাদের বন্ধু বান্ধবরা বা বাবা মার আত্মীয় স্বজনরা এসে বলে যে একটা ব্যবসা করি, টাকাটা দাও। যত টাকা দিয়েছে বেশিরভাগ আর কোনো রিটার্ন নাই। অনেক সময় বন্ধু বান্ধবরা তাকে কনভিন্স করেছে, বাপ মা নিষেধ করছে, বলছে না আমার টাকা আমি দিতে বলছি, দেন, দিছে ধরা। সো আপনি বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে সাবধান হবেন, কিন্তু তারপর যদি আপনি পারেন
ডিরেক্ট বিজনেস হচ্ছে বেস্ট অপশন টাকাকে বাড়ানোর জন্য, এবং এটা হালাল অপশন এবং বেস্ট অপশন। সো আল্লাহর রহমত হবে অ্যান্ড আপনি ব্যবসায় গ্রো করতে পারবেন। এখন আপনি খুঁজবেন যে আপনার আশপাশের কার মধ্যে এই যোগ্যতাটা আছে কিন্তু অর্থের অভাবে পারছে না, বুদ্ধির অভাবে পারছে না, তাকে আপনি বিজনেসে নিয়ে আসবেন এবং সে যাতে আপনার সাথে কখনো প্রতারণা না করে সেই ব্যবস্থাটা করার দায়িত্ব আপনাদের, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। বোঝাতে পেরেছি? এরপর আমরা চলে যাচ্ছি নর্মাল যে সমস্ত সিস্টেম আছে আমাদের দেশে যেগুলো অপারেট করে, বিভিন্ন গভর্নমেন্ট বন্ড এবং ট্রেজারি বিল আছে। যেমন গভর্নমেন্ট ট্রেজারি বন্ড আছে 2 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হয়, ট্রেজারি বিল আছে 3 মাস পর চেঞ্জ হয়, সঞ্চয়পত্রের কথা আমি বলেছি 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা করা যায়, অলমোস্ট 11% রিটার্ন দেয় এখন। তারপরে পোস্ট অফিস সেভিংস আছে একটা, সেটাও মহিলাদের জন্য হয় সম্ভবত, আমার যদি ভুল না হয়। এরকম বেশ কিছু অপশন আছে এবং আমাদের দেশে প্রচুর মানুষ এগুলোতে ইনভেস্ট করে, কারণ এই জায়গাগুলো তুলনামূলকভাবে বা অলমোস্ট রিস্ক ফ্রি। বড় যদি কোনো বিপর্যয় না হয় যে সরকার ভেঙে, নেপালের মতো যেটা হয়েছে ওরকম যদি না হয়, এবার নেপালেও হয়তো বা হয়নি, ওরকম না হলে এই টাকাটা আপনাদের ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কি এটা বুঝতে পেরেছি? ক্লিয়ার। 3 নম্বরটা যাচ্ছি ব্যাংকের ফিক্সড ডিপোজিট, যেটা আরো বেশি সেফ কিন্তু এগুলোতে রিটার্ন অনেক কম, সো এটা নিয়ে আমরা বেশি আলাপ করছি না। শেয়ার মার্কেট, শেয়ার ট্রেড অফকোর্স অনেক লাভজনক কিন্তু আমাদের দেশের জন্য খুবই রিস্কি। সো এটা প্রাইমারি সেকেন্ডারি রিস্ক হতে পারে। অনেক সময় কতগুলো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে। সো মিউচুয়াল ফান্ড মানে কি, অনেক মানুষের টাকা একসাথে করে তারপর মাল্টিপল জায়গায় ইনভেস্ট করে, তাতে কিছুটা রিস্ক কমে আসে। সো আপনারা সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটাকে ভালো করে বুঝে চাইলে সেখানেও যেতে পারেন। ইদানিংকালে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নামে যেগুলো এই যে নন ফাইন্যান্সিয়াল মানে সরাসরি ব্যাংক হিসেবে ট্রানজ্যাক্ট করে না, এগুলোর অনেক ফ্রড হয়েছে। এই জন্য এগুলোর ব্যাপারেও একটু সাবধান থাকাটা ভালো। বাট যেখানেই আপনি রিটার্ন পাবেন, যেখানেই আপনি রিটার্ন সেখানেই কিন্তু রিস্ক থাকবে, সো বুঝে। এর বাইরে একটা বড় জিনিস হচ্ছে গোল্ড, সোনা। আপনারা তো খুশি হয়ে গেছেন, কিন্তু আপনারা যে সোনা কিনেন সেই সোনা কিন্তু এই সোনা না, কারণ ওই সোনার মধ্যে খাদ দেওয়া থাকে। ওই সোনা কিন্তু অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি। আপনি কেনা মাত্র পরের দিন ওই দোকানেই যাবেন, বলবে এই দোকানটা এই টাকাতে আমি কিনবো না, সো এটা হচ্ছে লায়াবিলিটি। হ্যাঁ, অ্যাসেট হবে কোন সোনা? যেটা হচ্ছে মানে সলিড গোল্ড। এইটা সোনার দোকানে পাবেন, ব্যাংকে পাবেন। ব্যাংক হয়তো অনেক সময় সোনা না দিয়ে একটা বন্ড দেয়, কাগজ লিখে দেয়, আসলে তাতে কিন্তু আপনার খুব বেশি লাভ হলো না দিন শেষে। সো আমি অলওয়েজ রেকমেন্ড করি ডাইরেক্ট বার কেনা, এবং এর বেনিফিট অনেক। এক হচ্ছে আল্লাহ মাফ করুক বাড়িতে যদি আগুনও লেগে যায় এবং ফায়ার সার্ভিস যদি জিনিসটা না নিয়ে যায় তাহলে আপনি পাবেন ওইটা, কারণ সোনা গলে গেলেও আরেক ফর্মে সে থাকবে। এবং হিস্ট্রিক্যালি এই জন্য সোনা এত মূল্যবান ধাতব পদার্থ হয়ে আসছে রাজা বাচ্চাদের সেই প্রাগৈতিহাসিক কাল থেকে, কারণ এই জিনিসটা নষ্ট হয় না। সো এটা আপনার সাথে থাকবে, কিন্তু যদি কোনোভাবে বাসায় চোর ডাকাত ঢুকে তাহলে কিন্তু মুশকিল আছে। সো সব কিছুরই একটা ভালো এবং কিছু মন্দ আছে, এবং সোনার দাম কিন্তু গত 10 বছরে মনে হয় যে রকম বাড়ছে এরকম আর কোনো কিছুর দাম বাড়ে নাই, বেড়েছে। সো সোনা একটা খুব ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে, কিন্তু গহনা না, সোনা মানে সলিড সোনা। আর থাকলেও আপনি কারোর সাথে এই ব্যাপারে আলাপ করবেন না, তাহলে আপনার বাসায় অতিথিরা এসে হাজির হবে রাতের বেলা, আপনি বলবেন কিসের সোনা, কোথায় দেয় আমি জানি না, চিনি না, এরকম ভাবে বলবেন, ঠিক আছে? আর একটা পাওয়ারফুল হচ্ছে রিয়েল এস্টেট, যেটা আমি আগেও একবার বলেছি, ইট ক্যান বি জমি, ইট ক্যান বি ফ্ল্যাট, যেটার অ্যাপ্রিসিয়েশন হয় সেরকম। সো ঢাকা শহরে এবং বাংলাদেশের উন্নতি হচ্ছে, জেলা শহর, বিভাগীয় শহর, অনেক জায়গাতে ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। সো এটা অ্যাপ্রিসিয়েশন হলে আপনি নিতে পারবেন, জমি হলে নিতে পারবেন। কিন্তু আমরা এখানে যেহেতু ইনভেস্টমেন্ট বলতেছি, এগুলো কিন্তু সব আপনি থাকার জন্য না, আপনি নিয়ে আইদার বিক্রি করবেন অথবা আপনি ভাড়া দিবেন, দুটার একটা। জমির ক্ষেত্রেও তাই, আপনি নিয়ে বিক্রি করবেন সুবিধাজনক সময়, ঠিক আছে? সো সরি, কিছু বলছিলেন? প্রসিড। আমার কাজ শেষ। আমি আপনাদেরকে আজকে যতটুকু বলতে চাইছিলাম আলহামদুলিল্লাহ আমি সময়ের আগেই বলে শেষ করতে পারছি। সো আমি এখন থামবো। আমি এই ব্যাপারে যে খুব এক্সপার্ট তা আমি দাবি করি না, কিন্তু আমাদের রিস্টার্ট ইউরসেলফের পক্ষ থেকে আমরা যে এরিয়াগুলো নিয়ে কাজ করি আপনাদেরকে দেখিয়েছি না, এক্সটেন্ডেড সেকেন্ডটাই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল। তো আমরা নিজেরাই প্ল্যান করছিলাম কোন জিনিসগুলো আপনাদের সাথে আলাপ করব। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আলহামদুলিল্লাহ আজকে আলাপ করে ফেললাম, নেক্সট মান্থে হয়তো আমরা আরো কোনো একটা বিষয় নিয়ে আলাপ করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা নিতে পারি। আর আমাদের এখান থেকে কি কোনো অ্যানাউন্সমেন্ট আছে মিশু? ও চয়েস মাস্টারি, হ্যাঁ চয়েস মাস্টারি তো আরেকটা কোর্স আমাদের এখানে কি দেওয়া আছে? আচ্ছা, সো মানে চাচ্ছি যে চয়েস মাস্টারি সম্পর্কে কিছু বলি, রাইট?
আচ্ছা, দুইটা তো একদমই একরকম। সো চয়েস মাস্টার ইজ আরেকটা কোর্স যেখানে আমরা মূলত ফোকাস করি হচ্ছে যে আমাদের জীবনে যে প্রতিটা মুহূর্তে আমাদেরকে অনেক চয়েস করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে সিদ্ধান্ত মেক করতে হয়, এবং আমরা সিদ্ধান্ত মেকিং এর ডিটেলটা জানি না জন্য অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নেই এবং পরে আমরা দায়িত্বটা নিতে চাই না। সো চয়েস মাস্টার এই কোর্সটা মনে হয় কত 3.5 বা 4 ঘন্টার একটা কোর্স। ওখানে মূলত আমরা চয়েস মেক করার সমস্ত সায়েন্স বলেন যা বলেন সবকিছু ওটার ভিতরে আছে। এটা আপনাদের এখানে রয়েছে, আপনারা চাইলে এটা নিতে পারেন বা ই করতে পারেন। কোর্স তো রেডি তাই না? চয়েস মাস্টার এই কোর্স রেডি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম রেডি। আচ্ছা, আমাদের রানা পরের 5টা 15 পর্যন্ত, রাইট? আচ্ছা, সো আমরা 7-8 মিনিট, এরপরে কি কোশ্চেন নাকি এরপর আমরা কি একবারে 5:30 পর্যন্ত করে নামাজে যাই নাকি দেরি হয়ে যাবে? কিন্তু ওনাদের কিছু ফিডব্যাক নিও, কিন্তু আপনারা কারা কারা ফিডব্যাক দিতে চান কিছু আমাদের এখানে এসে আমাদের প্রোগ্রামটা সম্পর্কে অবশ্যই ভালোটা বলবেন, খারাপ বললে আমাদের কাটতে হবে পরে আবার ভিডিও। সো কারা কারা আপনি বলতে চান? হ্যাঁ ভাই তুমি বলতে চাও, আর কে বলতে চান? লিয়াকত ভাই আপনি বলবেন না? আপনার তো বলতেই হবে, ভালো বলবেন। রিস্ক, আমি আমার লাইফে কত বড় রিস্ক নিছি আপনারা কি জানেন যে আমি চাকরি ছেড়ে দিয়ে এই কাজ করতেছি? তো আপনারা আমাকে হেল্প করবেন না? অবশ্যই লিয়াকত ভাই তো করবেই, না করে বাসায় যেতে পারবেন না আপনি। আচ্ছা, আর কে বলতে চান? ও এই তো অনেক মানুষ আছেন, প্লিজ। কোনো আপা আপনাদের পক্ষে আজকে এত কথা বললাম, কোনো আপুরা? থ্যাংক ইউ। আপু আপনারা কেউ কিছু বলবেন না? আপনাদের পক্ষে এত কথা বলে দিলাম আজকে। আচ্ছা, যাদের যাদের মন চায় আমরা একটা দুইটা প্রশ্ন নিব নাকি আমরা একবার ওই পর্বটাতে চলে যাব? যেটা আপনি যেটা বলতে চান সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? এই কোর্স তো রানা কবে কোর্স আসবে? নেক্সট উইক থেকে আমরা লঞ্চ করে দিতে পারবো, রেজিস্ট্রেশন করা যাবে। সব লেখা আছে এখানে, হ্যাঁ সব লেখা আছে, সব লেখা আছে, এখান থেকে দেখলেই পাওয়া যাবে। কোনটা বুঝিনি, আরেকবার একটু। আচ্ছা আচ্ছা, একটু বলে দেবো। ওকে, সো এখানে দেখি আমি একটু। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোর্সটা যদি আপনারা যে লিফলেটটা আপনারা একটু দেখেন, ওখানে 15টা এরিয়া লেখা আছে যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে শুরু করে অনেকগুলো জিনিস এখানে কভার করা হয়েছে। ওখানে বাজেট কভার করা হয়েছে, তারপর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিভাবে দেখতে হয়, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিভাবে, হ্যাঁ মানে আমরা আজকে যা বলছি এটা ধরেন 5%, আরও 95%। আর আমাদের এখানে একটা কিউআর কোড দেওয়া আছে আপু, অ্যান্ড অলসো এই কিউআর কোডে গেলেই তো সব কিছু পাওয়া যাবে, রাইট? নাম্বার, কিউআর কোডে গেলে রেজিস্ট্রেশন করলে আমাদের এখান থেকে ফোন করবে, এই তো। আর কিছু আমি নিজেই আসলে ভালো মতো জানি না মনে হচ্ছে। আচ্ছা রানা কি একটু বলে দিবা? আসো আসো, প্লিজ তুমি বুঝা বলো। তুমি এখানে এসে বলো, অসুবিধা নেই, এখান থেকে বলো। এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে কোর্সটা, এখানে আমাদের বেশ কিছু মডিউলস আছে। ভাইয়া যেটা বললো যে 5% আসলে আজকের আলোচনা, 95%ই হচ্ছে এর সাথে আর ইনশাআল্লাহ অ্যাড করা হবে। তো কোর্স আমাদের রেকর্ড করা হয়ে গিয়েছে এবং মোটামুটি প্রথম যে 3-4টা মডিউল, এটা কেউ যদি এখানে সাইন আপ করে সে হয়তো আগামীকাল থেকে ইনশাআল্লাহ মডিউলগুলো পাওয়া শুরু করবেন। ইউজুয়ালি কোর্সের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের দুই ভাবে আছে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে কোর্সটা করা যায়, আমাদের ওয়েবসাইটে তাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করলে সে ওয়েবসাইটের মধ্যেই পায়। আর এর বাইরে আরেকটা আমরা খুব স্ট্রংলি মেইনটেইন করি, সেটা হচ্ছে ফলো আপ, যেটা হচ্ছে বিশেষ করে আমরা যদি চয়েস মাস্টার কোর্সটার কথা বলি, যখন চয়েস মাস্টার থেকে একজন এনরোল করেন তারপর টানা 21 দিন হচ্ছে আমরা সেটা ফলো আপ করি। আমাদের টিম মেম্বাররা তাদেরকে বিভিন্ন স্টেপে তাদের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হওয়া থেকে শুরু করে সবকিছুতে প্রত্যেকটা স্টেপে তাদেরকে ফলো আপ করা হয় এবং আমরা একটা ক্লোজ গ্রুপে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ফেসবুক গ্রুপও আছে, দুটোতে হচ্ছে প্রতিদিনই ডিসকাশন চলে। এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে, লাইক ফার্স্ট মডিউলে বা আমি প্রথম ক্লাসটা করলাম, করার পরে হয়তো কোনো একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্ন তারা ওই গ্রুপে পোস্ট করলে ভাইয়া নিজেই হচ্ছে ওখানে অ্যান্সারগুলো দেয়। তো চয়েস মাস্টার কোর্সে অলরেডি আমাদের বেশ বড় সংখ্যক একটা নাম্বার আছেন আলহামদুলিল্লাহ, তারা ওখানে এনরোল করেছেন, করছেন এবং প্রতিদিনই ওখানে যারা যারা জয়েন করছেন তারা হচ্ছে শুরু থেকেই ওই জায়গাগুলো পেয়ে আসতেছেন। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা, সেটা আজকে কাইন্ড অফ আমরা হয়তো অফিশিয়ালি লঞ্চ করলাম। তো এরপর থেকে যারা ওটাতে এনরোল করবেন তারা হচ্ছে এই আমাদের রেগুলার ফলো আপের মধ্যে থাকবেন এবং যে কোনো ওয়ান টু ওয়ান কোশ্চেনে আসলে ভাইয়া ফিডব্যাক দিবেন।
সো এই কোর্সের মডিউল যেগুলো আছে মডিউলগুলো এখানে আছে, জাস্ট লিখলে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এইটা একটা প্রিমিয়াম কোর্স। আমি যদি একটু পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি ট্রাই করি আমাদের এই আরওআই কানেক্ট হওয়ার বা কোনো একটা গ্যাদারিং হওয়ার অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে হচ্ছে এটা রেকর্ড করার জন্য। বাট এইটা আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমরা একটা রেকর্ড শেষ করতে পারি, রেকর্ড শেষ, বাট কোনো কারণে আমরা হচ্ছে ফুলি এডিট করতে পারি না। এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এই কোর্সটাকে একটু প্রিমিয়াম করার জন্য। মানে আমি হচ্ছে ভাইয়াকে লাস্ট এক সপ্তাহ থেকে প্রতিদিনই নক দিচ্ছিলাম যে ভাই কি অবস্থা এটা কখন আপনি শেষ করবেন। তো ওনার কথা হচ্ছে যে না এটা একটু প্রিমিয়াম করি আমি। এটার কারণটা হচ্ছে যে যা আমি শিখতেছি বা যা আমি করতেছি, এবং ইনফ্যাক্ট আমি জানি এই কোর্সটা করার জন্য মনে হয় লাস্ট 2-3 সপ্তাহে ভাইয়া নতুন বেশ কয়েকটা বই আসলে শেষ করেছেন বা বেশ কিছু রিসোর্স নিয়ে ঘাটাঘাটি করেছেন। সো ওই জায়গাগুলোতে এইটাকে বেশ প্রিমিয়াম একটা কোর্স আসলে আমাদের রাখার প্ল্যান। বাট স্টিল আমাদের এই জন্য আপনারা দেখবেন যে আমাদের যারা মেম্বাররা, যারা আমাদের কানেক্টে আসেন বা যারা স্টুডেন্ট আছেন, আর ওই ইউথের সাথে যারা পার্টিসিপেন্টস বা হচ্ছে আমাদের গ্রাজুয়েট যারা আছেন, কমিউনিটি মেম্বার যারা, তাদের জন্য অলওয়েজ আমাদের একটা ডিসকাউন্ট থাকে। এটার জন্য যে কিউআর কোডটা নিচে আছে ওটা স্ক্যান করলেই হবে। তো এতটুকুই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কি ওনাদের ফিডব্যাক পোর্শনটা চলে যাব, কারণ আমার মনে হয় খুব বেশি কোয়েশ্চেন নাই। তাহলে আচ্ছা, আমি তাহলে আপনাদের ফিডব্যাকের জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ডায়াস। আমি যা শুধু আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি যতটুকু জেনেছি এবং শিখেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমি এই ব্যাপারে আসলে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না, আসলে 100% আমিও শিখতেছি বলতে গেলে। সো সেটা আরেকটা অনেক বড় ইমোশনাল অ্যাপিল। আপনারা হয়তো জানেন যে আমি রিস্টার্ট ইয়োরসেলফ আমার মাথায় ঢুকেছে প্রায় 4-5 বছর আগে। তখন থেকে আমি আস্তে আস্তে কার্ভ আউট করছিলাম, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় আমি চাকরি ছেড়ে দিয়ে ফুল ফ্লেজেড এই কাজটা করছি। সো অফকোর্স আমাকে অনেক বড় একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো আমাদের একটা বড় বিশ্বাস হচ্ছে আমরা যে কোর্সগুলো বা জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি সেটা আপনাদের বা আপনাদের মাধ্যমে আরো অনেকের অনেক কাজে আসবে। সো আপনারা তো সেটা যদি না ব্যবহার করেন তাহলে তো জানতে পারবেন না। সো আপনারা কোর্সগুলো দেখবেন, জানবেন, আপনাদের পরিস্থিতিদেরকে বলবেন, এবং আপনারা যখন কোর্সটা কিনবেন আমরাও কিন্তু কিছু রেভিনিউ পাবো। এই জিনিসটা কিন্তু হিডেন না, এবং আমাকে তো চলতে হবে, বাঁচতে হবে। তো আমি যদি আমার প্রতিষ্ঠান থেকে যদি বাঁচার সাহসটা না পাই তাহলে কিভাবে আমি এগোবো? সো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাদের টিমকে সাপোর্ট করবেন, যেন আপনাদের জন্য আমরা আরো বেটার জিনিস দিতে পারি ইনশাআল্লাহ। আর অবশ্যই দোয়া করবেন, কারণ আমি যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় শেষ কথাটা এটাই বলি, সুস্থতা এবং হায়াত এই দুটো সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, কোর্স সেল, টাকা পয়সা এগুলো অনেক সেকেন্ডারি টার্সিয়ারি, কিন্তু আমি সুস্থভাবে না বাঁচতে পারি তাহলে আমার স্বপ্ন কই যাবে আর আমি কোথায় যাবো? সো দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, নিয়ত যেন শক্ত থাকে, আল্লাহ যেন হায়াত দান করে। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করবো রিস্টার্টের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। বই, গ্যাজেটস, হোম অ্যাপ্লায়েন্স, ফুডস, ফ্যাশন, কিডস। ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে? 3 লক্ষাধিক বই, 11,000 প্লাস কিডস আইটেম, 4,500 প্লাস গ্রোসারি ও অর্গানিক পণ্য, 14,000 প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স, 12,000 প্লাস বিউটি ও স্কিন কেয়ার আইটেম, 4,500 গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স, 5,500 কিচেন আইটেম, 12,000 প্লাস ফার্নিচার আইটেম, 1,500 প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস, 19,000 প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম, 2,000 প্লাস ইসলামী উপকরণ, 1,000-এরও বেশি অটোমোটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসরিজ। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।